আজকে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, তাই না? তো তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা বিষয় আলোচনা করার জন্য। আমি বিজ্ঞানের লোক না, মানে বিজ্ঞানের ছাত্র না। আমার আগ্রহ বিজ্ঞান কিংবা চিন্তার চর্চা, তার সাথে ভাষার সম্পর্ক, এই বিষয়টার রাজনীতি, এই বিষয়টার ইতিহাস, এই বিষয়টার সমাজতত্ত্ব নিয়ে। এবং আমি শেষে যে জিনিসটা আলোচনা করব সেটার বিষয়ে শুরুতে বলে রাখি যে আমার সবসময় মনে হয় একটা দেশে বিজ্ঞান চিন্তার অগ্রগতি ঘটবে কি না সেটা প্রধানত বিজ্ঞানের প্রশ্ন না, সেটা সমাজ বিজ্ঞানের প্রশ্ন। মানে একটা দেশে সমাজটা কিভাবে চলছে, তার রাজনীতি, তার অর্থনীতি, তার শ্রেণী সম্পর্ক, সেটা দিয়ে নির্ধারিত হয় একটা দেশে মৌলিক বিজ্ঞান চর্চা হবে কি হবে না, কিংবা হলে কোন মাত্রায় হবে। আমরা একদম শুরু থেকে খুব সাধারণ কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করি এবং আমার ধারণা যে এগুলো একটু অনুসন্ধান করলে আপনারা আমার চেয়ে ভালো বুঝতে পারবেন, কিংবা হয়তো ইতিমধ্যে আপনারা ভালোভাবে জানেন। আলোচনার সুবিধার্থে আমি শুরু থেকে কিছু কথা বলি যে ভাষা জিনিসটা আসলে কি। লালনের একটা গান যেটা আপনারা সবাই জানেন যে মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে, ভাষাতীত অধরে চিনতে ভাষা বাক্যে নাহি পারে। মানে মনের যেটা ভাব সেটা প্রকাশ করাটাই হচ্ছে ভাষার উদ্দেশ্য। ফলে মনের যদি কোনো ভাব না থাকে তাহলে কিন্তু ভাষার দরকার পড়বে না। এবং যদি আপনার মনের অতীত কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা ভাষা বাক্য প্রকাশ করবে না। খেয়াল করেন ভাষা জিনিসটার উদ্ভব কিভাবে। এটার একটা নৃবিজ্ঞানিক কিংবা জীববিজ্ঞানগত অনেকগুলো ব্যাখ্যা, অনেকগুলো হাইপোথিসিস যাকে বলে, সেগুলো আছে। কিন্তু একটা বিষয় সবাই একমত যে ভাষার আদি উদয় হয়েছিল আমাদের নিরাপত্তাহীনতা একটা সমাধান দিতে। কারণ অনেক প্রাণী যেমন পাখি, তারা দুই দিকে দেখতে পায়। এই দেখতে পাওয়াটা হচ্ছে সে দুই দিকে অনেক বেশি দূর দেখাটা তার নিরাপত্তার জন্য দরকার। ফলে মুরগিকে আপনারা দেখবেন যে মুরগির মতো একটা পাখি, তাকে যেটা করতে হয় যে ক্রমাগত সে মাথা ডানে বামে নাড়তে থাকে। কারণ হচ্ছে সামনের দিকটা সে ভালো দেখতে পায় না, ডানে এবং বায়ে দুই দিক থেকে কোন আক্রমণ হচ্ছে কিনা এটা সে দেখে। এবং এই বনপথে চলার সময় সে বারবার যে কক 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 করে আওয়াজ করে, এটা আসলে পরস্পরের যোগাযোগটা রক্ষা করা। কোনো একটা কিছু হলে একটা শব্দ করা, কোনো একটা কিছু দেখা গেলে, এটা হচ্ছে একটা পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে, একটা বিবর্তনগত একটা সমঝোতার মধ্যে দিয়ে সে প্রজাতিকে রক্ষা করার চেষ্টা করে। আবার যে শিকারী পাখি, বাজ কিংবা ঈগল, তারা সোজা দেখে, তাদের চক্ষু দুটো অনেক সামনে এবং অনেক দূরে তারা খুব ভালোভাবে তারা দেখতে পায়। মানুষের বেলাতেও এক বিবর্তনের, বা মানুষ না শুধুমাত্র, তার এই হোমোসেপিয়েন্সের বিবর্তনের একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে পেছন দিকে মানুষ যেমন একদমই দেখে না। মুরগি যখন দুই পাশে দেখে, আমরা দুই পাশে বেশ খারাপ দেখি, পেছন দিকে আমরা একদমই দেখি না। তো পেছন দিকটা দেখার জন্যই আসলে দরকার পেছনের আরেকজনের পেছন দিকটা যে দেখতে পাচ্ছে। একসাথে যখন এই মানুষগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে, খাবার সংগ্রহ করতে যাচ্ছে, কিংবা অন্য কোনো কাজে আছে, তার যোগাযোগটা করা এবং এই নিরাপত্তার অভাবটা মেটাচ্ছে যখন একজন আরেকজনের সাথে কথা বলতে পারে বা কোনো একটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে যে আশেপাশে কোনো খাবার কিংবা বিপদ আছে কিনা। এই একটা বড় হাইপোথিসিস বা গ্রহণযোগ্য অনেকগুলো হাইপোথিসিসের মধ্যে একটা হলো এই যে নিরাপত্তা এবং খাদ্য যোগাযোগ, এই দুইটার অভাব মেটানোর জন্য তারা পরস্পরের সাথে যোগাযোগ করা শুরু করলো। প্রথম দিকে কিছু শব্দ বানাচ্ছে। যে ওল্ড টেস্টামেন্টে একটা বিখ্যাত গল্প আছে যে বহু ভাষার কেন জন্ম হলো। টাওয়ার অফ বাবেল বলে একটা বিখ্যাত গল্প, যে বাবেলের ওই টাওয়ার তৈরি করার জন্য, মানে মানুষ একসময় ঠিক করলো যে তারা স্বর্গে পৌঁছে যাবে, এই জন্য তারা হচ্ছে একটা বিশাল এক টাওয়ার বানাচ্ছে, দালান বানাচ্ছে, যে ওটার উপর একটার উপরে ইট গেঁথে গেঁথে তারা স্বর্গে হানা দেবে। তখন এই কাজটা তারা যাতে করতে না পারে সেই জন্য সৃষ্টিকর্তা তাদের ভাষা আলাদা করে দিলেন। ভাষা আলাদা করে দেওয়ার ফলে যেটা ঘটলো যে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। হয়তো বলতেছে ইট নিয়ে আসতেছে, সুরকি নিয়ে আসতেছে, হাতুড়ি দরকার পড়বে, সেখানে হয়তো অন্য কিছু নিয়ে আসতেছে। ফলে পরস্পরের যোগাযোগহীনতায় পুরো কাজটা বিশৃঙ্খল লণ্ডভণ্ড হয়ে পড়লো এবং এই মানুষরা নানান দিকে ছড়ায় ছিটে চলে গেল। এইভাবে নানান ভাষার উদ্ভব নিয়ে অনেক ভালো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনারা পাবেন, সেটাও মানে আমার আলোচনা করার দরকার নাই। আমার আলোচনার বিষয় হচ্ছে যে অনুবাদ জিনিসটা, এক ভাষার জ্ঞান আরেক ভাষায় যাওয়ার ধারণাটা কত পুরনো। আপনারা কি কল্পনা করতে পারবেন যে অনুবাদের কত পুরনো রেফারেন্স আমরা পাই?
এটা কিন্তু অবিশ্বাস্য লাগবে, কারণ হচ্ছে প্রত্যেকটা জাতি তার নিজের প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য যে কাজটা করে, একটা হচ্ছে জ্ঞান তৈরি করা, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞান তৈরি করার জন্য এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য পুরনো যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে সংরক্ষণ করা। সেই কারণে কিন্তু এই যে শ্রুতিধর যারা, তাদের একটা বড় কাজ ছিল, কিংবা যারা চিকিৎসক তাদের একটা বড় কাজ ছিল নিজের জাতির মধ্যে যে জ্ঞানটা তৈরি হচ্ছে সেই জ্ঞানটাকে সংরক্ষণ করা। প্রত্যেকটা জায়গায় জাতি তার নিজস্ব কায়দায়, কোনো জায়গাতে তার কবিরাজ, কোনো জায়গাতে তার শামান, কোনো জায়গাতে তার ওঝা, এই কাজটা করতো সমস্ত প্রাচীন জাতিতে। এবং কোনো একটা গোত্র যখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, আশেপাশের গোত্রগুলোকে দমন করতেছে, তার উপর তার নিজের প্রভুত্ব কায়েম হচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে যে প্রাচীন ছোট ছোট রাজবংশগুলোর জন্ম হচ্ছে, সেগুলোর মধ্যে যেটা ঘটতো যে অনেকগুলো জাতির জ্ঞান কিংবা অনেকগুলো গোত্রের জ্ঞান একত্রে একটা সাধারণ ভাষায় আসতো। আমরা একটা বর্ণনা পাবো যে, যেমন ধরেন আমরা জানি যে প্রাচীন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জাতি কাদেরকে আমরা বলি, দর্শনের জন্ম বা পদার্থবিদ্যার জন্ম কিংবা বেশিরভাগ শাস্ত্রের জন্ম হিসেবে আমরা বলি গ্রিসের কথা, বিশেষ করে এথেন্সের কথা, যে এথেন্সে এগুলোর চর্চা হতো একটা রীতিমতো প্রাতিষ্ঠানিক চেহারা দিয়ে। তো গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ শুধু তাই না, প্রাচীন পৃথিবীর যারা সবচেয়ে প্রধান বা প্রথম ইতিহাসবিদ হিসেবে স্বীকৃত হেরোডোটাস, উনি খ্রিস্টপূর্ব 400 সালের দিকের লোক। ওনার বইটা যদি আপনারা পড়েন, ইতিবৃত্ত নামে বাংলা একাডেমি অনুবাদ করছিল, এখন বোধহয় অন্য কেউ প্রকাশক, কিংবা ইংরেজিতেও আপনারা সফট কপি পাবেন। ওইখানটাতে আপনারা দেখবেন যে হেরোডোটাস তার আলোচনায় বারবার বলছেন যে গ্রিকদের যত দেবদেবী, গ্রিকদের যত পূজা পদ্ধতি কিংবা গ্রিকদের বিজ্ঞান কিংবা অন্য কিছু সম্পর্কে যা ধারণা, সেই ধারণার একটা বড় অংশ এসছে মিশর থেকে। এটার কারণ হচ্ছে যে যেমন ধরেন মানে এই যে ধর্মের ধারণার যে বিকাশ মিশরে ঘটলো, কারণ ওখানে বিশাল সাম্রাজ্য, কেন্দ্রীভূত একটা সাম্রাজ্য তৈরি হচ্ছে, সেই কেন্দ্রীভূত সাম্রাজ্যের প্রয়োজনে নতুন নতুন বিশাল আইন কানুন তৈরি হচ্ছে, সেগুলোর জন্য সামাজিক প্রথা, অর্থনৈতিক প্রথার বিকাশ ঘটতেছে। সেগুলোকে আমরা কি নতুন করে রেফ্রিজারেটর আবিষ্কার করি? আমরা তো নতুন করে গাড়ি আবিষ্কার করি না, আমরা যেটা করি প্রযুক্তিটা ধার করি কিংবা ধারণাটা ধার করি। সেই কারণে গ্রিকরা যখন এই মিশরীয় জগতের সাথে পরিচিত হলো কিংবা মেসোপটেমীয় জগতের সাথে পরিচিত হলো, সেখান থেকে তারা এই ধারণাগুলো গ্রহণ করলো নিজেদের জাতির মধ্যে। তার মানে এটা আসলে একটা অনুবাদ ছাড়া কিছুতেই সম্ভব হয়নি। কিন্তু অনুবাদ যদিও ঘটলো, কিন্তু অনুবাদের একটা বড় বিষয় হচ্ছে যে সেখানে এই গ্রিক জাতিগুলোর, গ্রিসে তখন অনেকগুলো আলাদা আলাদা জাতি, স্পার্টান একটা জাতি, এথেনীয় একটা জাতি, কোরিন্থ আরেকটা জাতি, থিপস আরেকটা জাতি। এই যে গ্রিক জাতির মধ্যে অনেকগুলো আবার ছোট ছোট জাতি, তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী যা যা দরকার সেটাই কিন্তু তারা নিচ্ছে, এবং নিচ্ছে নিজের মতো করে রূপান্তরিত করে। এবং এইটার একটা ছাপ পড়ে থাকলো তাদের ভাষার মধ্যে। আমরা যেমন অনেক গ্রিক শব্দকে চিনি আজকের দুনিয়ায় ইংরেজি কিংবা ল্যাটিন ভাষার মধ্যে দিয়ে এসে, গ্রিক বহু শব্দ কিন্তু এই মেসোপটেমীয় কিংবা মিশরীয় প্রচুর শব্দ নিয়ে আছে। যেমন একটা টাইরান্ট, এই শব্দটার মানে হচ্ছে একনায়ক ইংরেজিতে, কিন্তু টাইরান্ট আসলে লিডিয়ার একটা শব্দ। লিডিয়া হচ্ছে মেসোপটেমিয়ার একটা ছোট্ট রাজ্য ছিল, বাট গুরুত্বপূর্ণ, যে সেখানে স্বর্ণখনি ছিল এবং তারা মুদ্রা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশে তারা গুরুত্ব রেখেছিল। ওইখানে রাজাকে বলা হতো টাইরান্ট। আর গ্রিকদের ওখানে যেহেতু রাজার বিষয়টা অপরিচিত ছিল, কারণ রাজতন্ত্র এত আগে বিলুপ্ত হয়েছে যে গ্রিকরা তাদের স্মৃতিতে আর রাজাকে মনে করতে পারে না। সেখানে এক ধরনের সাংবিধানিক শাসন গোটা গ্রিস জুড়ে কায়েম ছিল। ফলে কেউ একজন সেই সংবিধানের ঊর্ধ্বে এবং তার হাতে একচ্ছত্র ক্ষমতা, এটা তো গ্রিকদের কাছে অপরিচিত। সে যখন লিডিয়া যাচ্ছে, দেখতেছে যে ওখানে একজন লোক আসছে, সে একচ্ছত্র, মানে তার মন্ত্রী উজির নাজির কারো কোনো ক্ষমতা নাই, সে যা বলবে সেটাই ঘটবে, বাংলাদেশের মতো আর কি। ফলে তারা ওই রাজতন্ত্র ব্যাপারটা যেহেতু তার কাছে অপরিচিত, সে এটার নাম দিচ্ছে ওইখানে রাজার উপাধি টাইরান্ট। তো টাইরানি বলে একটা শব্দ গ্রিসে চালু হচ্ছে, যার মানে হচ্ছে কেউ যদি একচ্ছত্র ক্ষমতা দখল করে। তাহলে পরবর্তীকালে গ্রিসে যখন একনায়করা আবির্ভূত হলেন, পরবর্তীকালে তাদের উপাধি হলো টাইরান্ট। এবং একজন বিখ্যাত গ্রিক রাজাকে পরিচয় করে দিচ্ছেন আমাদের খুব বিখ্যাত একজন দার্শনিক হচ্ছে যে আমাদের এই যে কি বলে একটা নাম, সক্রেটিস, এর শিষ্য, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, যে তিনি জন্ম নিয়েছিলেন একজন রাজা হিসেবে, মারা গেল একজন টাইরান্ট হিসেবে। কারণ হচ্ছে রাজা তো একটা সাংবিধানিক পদ, আর টাইরান্ট একটা অসাংবিধানিক পদ, সে সংবিধানের ঊর্ধ্বে।
তো এই যে টাইরান্ট পদ, এই যে টাইরান্টের সাথে সম্পর্কিত যে ধারণাগুলো বা এরকম আরো অনেক শব্দ, যেমন অ্যালফাবেট, এই শব্দটা আসলে গ্রিক থেকে এসে, কিন্তু আসলে গ্রিকরা এটা নিয়ে এসেছে ইয়েদের কাছ থেকে, ফোনেশীয় বলে আরেকটা জাতির কাছ থেকে, যারা প্রাচীন পৃথিবীতে লেখো সংস্কৃতির, মানে যে মিশরীয়দের যেরকম ছিল একটা চিত্রলিপি, তার বদলে একটা হরফ তৈরি করা, হরফ দিয়ে ধ্বনি দিয়ে ভাষাকে প্রকাশ করা, সেই কাজটা যারা করলো ফোনেশীয়, তাদের কাছ থেকে আসলো এই জিনিসটা। তার মানে আমরা দেখতে পাবো যে মানব সভ্যতার মতোই প্রাচীন হচ্ছে একটা জিনিস অনুবাদ। অনুবাদ ছাড়া একটা জাতি কখনো একটা জাতির জ্ঞানকে আত্মস্থ করতে পারে না, এবং এই অনুবাদের পথ ধরেই এক একটা জাতির চিন্তা ভাবনা এবং তার শাসন ব্যবস্থা, তার সভ্যতার অগ্রগতি সেটা ঘটে। এখন দ্বিতীয় যে প্রশ্নটা আসে, আপনারা খেয়াল করেন যে দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে একটা দুর্বল ভাষা বা একটা দরিদ্র ভাষার অধিকারী একটা জনগোষ্ঠী কি আসলে একটা শক্তিশালী ভাব প্রকাশ করতে পারে, কিংবা শক্তিশালী ভাবের উপযুক্ত ক্ষমতা অর্জন করতে পারে? বাংলা ভাষা নিয়ে যে প্রশ্নটা আমরা প্রায় শুনি, এটা নিয়ে আমি একটা মজার গল্প বলতে পারি। সেটা হচ্ছে, এই গল্পটা আমি আসলে মাত্র সম্প্রতি বছর খানেক আগে জিএইচ হাবিবের একটা বইয়ের মধ্যে পড়লাম, অনুবাদ বই, লাতিন ভাষার কথা। ওই বইটার মধ্যে তিনি লুক্রাসিয়াস বলে এক দার্শনিকের কথা লিখছেন। উনি আসলে দার্শনিক না, উনি একজন টিকা ভাষ্যকার। উনি রোমানরা যখন একটা বিরাট সাম্রাজ্য তৈরি করেছে, গ্রিস সহ মিশর সহ এখনকার সিরিয়ার সীমান্ত পর্যন্ত গোটা এলাকা রোমানদের দখলে, এরকম একটা সময় তিনি আবিষ্কার করতেছেন যে রোমানদের তুলনায় গ্রিকদের দর্শন অনেক বেশি উন্নত, বিজ্ঞান অনেক বেশি উন্নত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোমানরা তাদের শিক্ষক হিসেবে অনেক পছন্দ করত তাদের অধীনস্থ জাতির গ্রিক পণ্ডিতদের। কারণ গ্রিসের অনেকগুলো শহরে, বিশেষ করে এথেন্সে, তখন জ্ঞান চর্চার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল। তো তারা ল্যাতিন থেকে অনুবাদ করে করে, যারা অভিজাত তারা পড়তেন, মানে গ্রিক থেকে অনুবাদ করে ল্যাতিন ভাষায় পড়তেন রোমানরা, কিন্তু এটা তো সবার পক্ষে পড়াটা সম্ভব না। তো তিনি চেষ্টা করতেছেন যাতে সাধারণ মানুষ, ইতালির মানে রোমান নাগরিকরা যেন পড়তে পারে। তো তিনি অনুবাদ করতেছেন তার এক পছন্দের দার্শনিক এপিকিউরাস, তার লেখাগুলোকে এই ল্যাতিন ভাষায়। এবং তিনি খুব আশ্চর্য হয়ে বলতেছেন যে আমাদের পূর্বপুরুষরা, বাবা মারা আর কি, মানে যারা হচ্ছে ল্যাতিন ভাষায় কথা বলেন, তারা এত দরিদ্র একটা ভাষা আমাদের জন্য রেখে গেছেন যে আমি এপিকিউরাসের চিন্তাকে আমার মাতৃভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে এই ভাষাটা এত দুর্বল, এই ল্যাতিন ভাষাটা, যে এই ভাষায় যোগ্যতা নাই এই এপিকিউরাসের চিন্তাকে কিংবা অন্যান্য মহান গ্রিক দার্শনিকদের চিন্তাকে ল্যাতিন ভাষায় প্রকাশ করার। আপনারা খেয়াল করেন যে এটা লেখা হচ্ছে এই খ্রিস্টপূর্ব 40-50 সালের দিকে। রোমানরা তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি, যার একমাত্র প্রতিদ্বন্দ্বী তখন পার্সিয়ান সাম্রাজ্য, ইরানি সাম্রাজ্য। কিন্তু ভাষাগত দিক থেকে তারা ওই শক্তিমত্তা তখন অর্জন করে নাই। কারণ হচ্ছে গ্রিক ভাষার উপর অনেক বেশি নির্ভরতা, কারণ হচ্ছে তার নাট্যকলা, তার সঙ্গীত, তার শিল্পকলা অনেক বেশি গ্রিক নির্ভরশীল, এবং অভিজাতদের একটা বড় অংশ গ্রিক ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে শেখে বলে অভিজাতদের মধ্যে গ্রিক ভাষারও ব্যাপক প্রচলন আছে। এরকম একটা সময় ল্যাতিন ভাষার এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু তার কিছুকাল পর থেকে আমরা দেখব, তার মাত্র 200-250 বছর পর থেকে আমরা দেখব যে লাতিন ভাষা হচ্ছে সারা পৃথিবীর জ্ঞান চর্চার ভাষা। তাহলে এই যে লাতিন ভাষা সারা পৃথিবীর জ্ঞান চর্চার ভাষা হলো, সেটা কিন্তু খুবই দিনহীন একটা অবস্থা থেকে একটা গোত্র সমাজ, যে সামরিক ক্ষমতার জোরে প্রথমে কার্থিজীয়দেরকে পরাজিত করলো, এবং কার্থিজকে পরাজিত করার পরে মানে গোটা অঞ্চলের বাকি সব শক্তিকে খুব ধীরে ধীরে পরাজিত করে একটা বিশাল সাম্রাজ্য হিসেবে আবির্ভূত হলো। তার ভাষাকেও কিন্তু নিজের মধ্যে একটা সংগ্রাম করতে হয়েছে। আমরা যদি ভাবি যে আজকের দিনে বাংলা একদিনে এরকম একটা জায়গায় পৌঁছে যাবে কিংবা খুব সহজে ব্যাপারটা হবে, সেটা না। পথটা অনেক জটিল এবং কঠিন, কিন্তু কাজটা কেন করতে হবে সেই আলোচনাটা আমাদের করা দরকার। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো ভাষাই সেই চিন্তার উপযুক্ত না যে চিন্তার সে মুখোমুখি হয় নাই। ওই যেখানে লালন বলতেছেন যে মনেরই ভাব প্রকাশিত ভাষার উদয় এ জগতে, যে চিন্তার আমি মুখোমুখি হই নাই, যে দর্শনের আমি মুখোমুখি হই নাই, সে দর্শনের উপযুক্ত শব্দ কিংবা ধারণা, পরিভাষা সেটা আমার ভাষায় থাকবে না। যখনই একটা ভাষা অন্য একটা ভাষার মুখোমুখি হবে, অন্য একটা শক্তির মুখোমুখি হবে কিংবা তাকে অতিক্রম করবে, তখন তাকে এটা অর্জন করতেই হয়।
এবং এই সূত্রে আমরা অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এটাকে অন্য একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। আমরা প্রায় একটা কথা বলি, আপনারা খেয়াল করবেন, লৌকিক ভাষা বলে একটা শব্দ আমরা ব্যবহার করি, লৌকিক ধর্ম। লৌকিক ধর্মের বৈশিষ্ট্য কি? লৌকিক ধর্ম হচ্ছে একটা গোত্রের ধর্ম। এই গোত্রের ধর্মের একটা মজার বৈশিষ্ট্য হলো যে এখানে যারা দেবদেবী থাকেন, এখানে যারা উপাস্য, তাদের কাছে আমরা যা কিছু চাই সেটা হচ্ছে নগদ। নগদ মানে আমি হয়তো মনসার পূজা করি, আমি চাবো যে সাপ আমাকে না কাটুক। আমি হয়তো আরেক দেবতার পূজা করি, সে হচ্ছে আমি চাইবো বৃষ্টি দিক ফসলের সময়, আমি চাইবো আমার নৌকা যেন পানিতে না ডুবে যায়। মানে নিরাপত্তা, আশ্রয়, লোভ, ভীতি, এই নগদ পাওনা দেনা। কোনো দার্শনিক সম্পর্ক কিন্তু সৃষ্টিকর্তার সাথে লৌকিক ধর্মে থাকে না, থাকে হচ্ছে একটা পাওনা দেনা সম্পর্ক। আমি তার পূজা করব, তার উপাসনা করব, বিনিময়ে তিনি আমার যা প্রয়োজন সেটা আমাকে দিবেন। এবং আপনারা ওল্ড টেস্টামেন্ট পড়লে এই জিনিসটাই দেখতে পাবেন যে আসলে একদম সবকিছু নগদে চাওয়া হচ্ছে। পরকালে কিন্তু কিছু চাওয়া হয়নি ওল্ড টেস্টামেন্ট, পুরো ওল্ড টেস্টামেন্টের মধ্যে কখনই আপনি পাবেন না পরকালে কিছু চাওয়া হচ্ছে। চাওয়া হচ্ছে নগদ, শত্রুর উপর আমার বিজয় দাও, আমাকে যেন কোনো অসুখ না আক্রমণ করে সেটা দাও, আমার এই পার্থিব জিনিস দরকার সেটা দাও। কিন্তু যখন একটা সাম্রাজ্য তৈরি হয়, ধীরে ধীরে একটা গোত্র একটা রাষ্ট্রে পরিণত হয়, একটা জাতির চেহারা নেয়, তখন শুধুমাত্র পার্থিব সম্পর্ক দিয়ে দেবতার সাথে বা ঈশ্বরের সাথে, সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক চলে না, তার একটা দার্শনিক সম্পর্ক তৈরি করতে হয়। এবং এই দার্শনিক সম্পর্কের প্রয়োজনে পরকালের ধারণা আসে হচ্ছে রাষ্ট্রের ধারণা, শাসনের ধারণা, আইনের ধারণা, নৈতিকতার ধারণা, যেটার পুরনো গোত্র সম্পর্ক দিয়ে চলে না। এবং এগুলোর মধ্য দিয়ে কিন্তু নতুন নতুন ধারণা, নতুন নতুন শব্দ এবং নতুন নতুন প্রকাশ ভাষার মধ্যে ঘটে। আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ শব্দের, ইংরেজি কিংবা বাংলা শব্দের আমরা খেয়াল করবো যে বাংলা শব্দ যেগুলো সংস্কৃত থেকে এসছে, ধাতু দিয়ে বিশ্লেষণ করে একটা কথা বলে না, যে আচ্ছা এই শব্দটার মূলে আছে ওই শব্দ। যেমন গবাক্ষ মানে জানালা, কিন্তু এটার মূলে কি আছে? গরুর চোখ, মানে একটা গো আছে। গো থেকে আবার ইংরেজিতে গো মানে যাওয়া। কারণ এই যে আদি জাতি, যারা মানে আদি হচ্ছে একটা ইন্দো আর্য জাতিগোষ্ঠী, তাদের মধ্যকার যে খুবই অল্প কিছু শব্দ ছিল, সেগুলোর উপরে নতুন নতুন শব্দ অর্থ আরোপ হয়ে, নতুন নতুন তাৎপর্য আরোপ হয়ে আসলে, এবং নতুন নতুন শব্দ তৈরি হয়েও আমাদের আজকে এই ভাষার সম্পর্কটা তৈরি হচ্ছে। কিন্তু মানে এই পয়েন্টটা যদি আমরা মনে রাখি যে যে কোনো জনগোষ্ঠী তার যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী সে শব্দ একদিকে তৈরি করতে পারে, অন্যদিকে সেটা সে ধারও করতে পারে। এটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ভাষা কোনো চিন্তার প্রকাশে অক্ষম হতে পারে না। অক্ষমতা তখনই থাকবে যখন এটাকে সে কখনো দেখে নাই, ওটাকে মোকাবেলা করে নাই। যেমন সুদ প্রথা, এটার আবির্ভাবের আগে ওল্ড টেস্টামেন্টে সুদ শব্দটার কোনো উল্লেখ পাওয়া যাবে না। এই সুদ প্রথার তো একটা নির্দিষ্ট জন্ম আছে, যে অমুক সময়ে সুদ প্রথার জন্ম হলো অমুক সামাজিক পরিস্থিতির মধ্যে, তখনই সুদ সম্পর্কিত, ব্যাংকিং সম্পর্কিত শব্দ, ধারণা, পরিভাষা এগুলোর জন্ম। কিন্তু সেগুলোর যে ধীরে ধীরে বিস্তার ঘটতেছে, সেটা পাশের অন্য একটা জাতি, সে কিন্তু একই অভিজ্ঞতার মধ্যে না যেও সেই জিনিসগুলোকে সে তৈরি করতে পারে। এখন আমরা ল্যাটিনের পরে অন্য একটা অভিজ্ঞতা দেখতে পাই, সেটা হচ্ছে যে মধ্যযুগে এই ল্যাটিন ভাষায় যে বিশাল একটা অনুবাদের কাজ হলো, গ্রিক থেকে ল্যাটিন ভাষায় আনার, এর চেয়েও অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অনুবাদ যজ্ঞ যাকে বলে, সেটা সম্পন্ন করেছিল আরবের মুসলমানরা। সেইটা কিরকম? মক্কাকে কেন্দ্র করে, মদিনাকে কেন্দ্র করে যে একটা সাম্রাজ্য তারা গড়ে তুললো। তাদের অধীনস্থ হচ্ছে মিশর, তাদের অধীনস্থ সিরিয়া, তাদের অধীনস্থ ইরান, এবং তারা সিন্ধু পর্যন্ত দখল করে ফেলেছে। তো এই যে বিশাল একটা সাম্রাজ্য তারা দখল করে ফেলেছে, এখন কি রোমানদের মতো তারা সাম্রাজ্য গঠনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে, নাকি সাম্রাজ্যের জন্য যা যা ধারণা প্রয়োজন, যা যা চিন্তা প্রয়োজন, যা যা কি বলে এটাকে, যে কাঠামো প্রয়োজন, এই সব কিছু তারা ইতিমধ্যে যা তৈরি হয়েছে সেটাকে গ্রহণ করবে? তারা স্বাভাবিক কারণে তারা নতুন করে ফ্রিজ আবিষ্কার করতে যাচ্ছে না, তারা আসলে অন্যদের তৈরিগুলো, ধারণাগুলোই গ্রহণ করতেছে। এবং সেই কারণে আপনারা দেখবেন যে একটা রীতিমতো এটার কাজটা শুরু হলো উমাইয়া আমলে, এবং এই কাজটাকে রীতিমতো একটা রাষ্ট্রীয় যজ্ঞের চেহারা দেওয়া হলো আব্বাসীয় আমলে। যে সারা দুনিয়া থেকে পণ্ডিতদের ডেকে এনে গ্রন্থগুলোকে তুলে এনে একটা বিশাল অনুবাদের জগৎ করা হলো। সেখানে তারা সংস্কৃত বই থেকে তারা অনুবাদ করেছে, তারা ল্যাটিন থেকে অনুবাদ করেছে, তারা গ্রিক থেকে অনুবাদ করেছে, তারা পার্সিয়ান থেকে অনুবাদ করেছে,
এবং বলা হয় যে পৃথিবীর ইতিহাসে প্রথম এত বড় একটা পরিকল্পিত অনুবাদযোগ্য ওইখানটাতে তারা ঘটালো। এবং আপনারা দেখবেন যে আরবি ভাষায় দর্শন জিনিসটা এর আগে তো মানে তারা যখন একটা ছোট গোত্র, তাদের তো দর্শন চর্চার প্রয়োজন পড়ে নেই, ফলে দর্শনের কোনো পরিভাষা তাদের ছিল না। ফালাসিফা কথাটা তারা নগদ গ্রিক থেকে, ফিলোসফি থেকে তারা নিয়ে নিচ্ছে। এইরকমভাবে বেশিরভাগ পরিভাষা তারা ল্যাটিন, গ্রিক কিংবা সংস্কৃত থেকে তারা নিচ্ছে, গ্রহণ করছে, এবং এটার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় শব্দ ভাণ্ডার, পরিভাষার ভাণ্ডার তারা তৈরি করছে। এবং এইটার কাছে মানব সভ্যতা এত প্রবলভাবে ঋণী যে পরবর্তীকালে বা তার আগেই জার্মান জাতিগোষ্ঠীর আক্রমণে যে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল, ফলে তার অধিকাংশ বই পুস্তক ধ্বংস হয়ে গেল, শিক্ষিত লোকের সংখ্যা কমে গেল, নগরের সংখ্যা কমে গেল, মানে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষই প্রায় ছিল না। এই সময়টাতে কিন্তু প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস তারা সবাই টিকে থাকলেন আরবি ভাষার মধ্যে। এবং পরবর্তীকালে রেনেসার সময়টাতে এই আরবি থেকে আবারও সেগুলোকে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস সহ সবাইকে অনুবাদ করে আবারও ইউরোপে নতুন করে এদের সাথে পরিচয় হলো। মানে রেনেসার পেছনে যে একটা আরবদের বিশাল ভূমিকা ছিল, রজার বেকনের একটা বিখ্যাত যে মানে এই বিষয়ে একটা বই আছে, এবং আপনার ছোট্ট একটা বই আপনার পড়লেই দেখবেন যে এই যে জ্ঞান সঞ্চয় করা এবং সেটাকে আবার পুনরনুবাদ, আরবিতে একবার অনুবাদ হলো সারা দুনিয়ার এই ভান্ডার থেকে, এবং সেটা আবার রেনেসার সময় লাতিন ভাষায় নতুন করে অনুবাদ এবং অন্যান্য ইউরোপীয় জাতীয় ভাষাগুলো অনুবাদ করা হলো। এটার মধ্যে দিয়ে একদিকে মানব জ্ঞানের প্রবাহ তৈরি হলো, অন্যদিকে নতুন করে ইউরোপের নবজাগরণের সূচনা হলো। এই নবজাগরণের সূচনার সময়টাও আপনারা যদি দেখেন যে রোমান সাম্রাজ্য সে চাচ্ছে একটা ভাষার অধীনে থাকবে গোটার সাম্রাজ্য। একটা ভাষার অধীনস্থ কেন? কারণ ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভাষা ক্ষমতা দেয়। যখনই একটা আঞ্চলিক ভাষার চর্চা হবে, যখনই একটা আঞ্চলিক ভাষায় মানুষ কথা বলবে, কবিতা লিখবে, গান গাবে, তখনই ওইটা নিয়ে তার একটা আকাঙ্ক্ষাও তৈরি হবে, এবং এটা সাম্রাজ্যের জন্য প্রায় বিপজ্জনক। ফলে সাম্রাজ্য সবসময় চায় এক ভাষাতে কথা বলুক সবাই। এটা হচ্ছে সাম্রাজ্যের এক একটা আকাঙ্ক্ষা। তো রেনেসার পরের আগে পরের সময়টাতে আপনারা দেখবেন যে ইউরোপীয় সাম্রাজ্য আসলে ভেঙে পড়তেছে, এবং কার্যত সম্রাট আসলে ইউরোপীয় জাতিগুলোর বিকাশ ঘটতেছে, এবং পোপের অধীনস্থতাও ভেঙে যাচ্ছে। রাজারা প্রায় পোপের অধীনস্থতা থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এই সময়টাতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব। জার্মান ভাষায় বাইবেল প্রথম অনুবাদ হচ্ছে, মানে জার্মানরা একটা পুরনো জাতি, বাইবেল অনুবাদ হচ্ছে কিন্তু এই মার্টিন লুথারের আমলে। কারণ হচ্ছে এই যে তার একটা জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা, যে জার্মানিতে আলাদা সে রাষ্ট্র চায়, ছোট ছোট রাজ্যগুলোকে স্বাধীনতা চায়, এবং পবিত্র রোমান সাম্রাজ্যের হাত থেকে মুক্তি চায়, পোপের অধীনস্থ থেকে মুক্তি চায়। সেই কারণে কিন্তু সেখানে বাইবেল অনুবাদ হচ্ছে, এবং সেই বাইবেল আসলে যতটা না ধর্মচর্চার মাধ্যম হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে তার যে জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা, সেইটা প্রকাশের মাধ্যম। কাছাকাছি সময় আপনারা দেখবেন যে ইংল্যান্ডে ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ হচ্ছে, এবং ইংল্যান্ডের রাজা তিনি রোমান চার্চকে নিষিদ্ধ করতেছেন, তার নিজের দেশে আলাদা অ্যাংলিকান চার্চ তৈরি করতেছেন, এবং অ্যাংলিকান চার্চের প্রধান কে হবে এটাকে তিনি নিয়োগ দেবেন, রাজা নিয়োগ দেবেন। তার মানে হচ্ছে গিয়ে ভাষার উপর, জ্ঞানের উপর যে দখলদারিত্ব, এটা জাতীয়তাবাদী চেহারা পাচ্ছে। সে সাম্রাজ্যের বিরোধিতা করে একটা জাতীয় ভাষা তৈরি করতেছে। কিন্তু একই সাথে আবার অন্য একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে জনগণের সাথে রাজাদের একটা দূরত্ব মধ্যযুগে ছিল। এই দূরত্বের একটা ফল ছিল যে রাজাদের ভাষা এবং প্রজাদের ভাষা প্রায় আলাদা হতো। ইংল্যান্ডে তার একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। ইংল্যান্ডে আপনারা কি কেউ আইভানহো পড়ছেন? আইভানহো, হ্যাঁ, আইভানহো পড়লে একটা খুব মজার ব্যাপার দেখবেন যে ইংল্যান্ডে যারা রাজ পরিবার, অভিজাত, জমিদার, তারা বেশিরভাগ কথা বলে ওই সময়টাতে ফরাসি ভাষায়। কারণ হচ্ছে নরম্যানরা সম্ভবত 1100 সালের দিকে উইলিয়াম দ্য কনকারার, বিজয়ী উইলিয়াম বলে আর কি, সে নরম্যান্ডি, ফ্রান্সের একটা রাজ্য নরম্যান্ডি থেকে সৈন্যবাহিনী নিয়ে ইংল্যান্ড দখল করলো, এবং তারপর থেকে ইংল্যান্ডে নরম্যান রাজত্ব চালু। কারণ ইংল্যান্ডে রাজ পরিবার, অধিকাংশ জমিদার কথা বলে ফরাসি ভাষায়, সাধারণ জনগণ কথা বলে ইংরেজি ভাষায়। এবং এর ফলে যেটা ঘটতেছে যে অভিজাত সম্প্রদায় কিন্তু এই সেদিন পর্যন্ত 250 বা 300 বছর আগেও তারা ফরাসি ভাষাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করত। এবং একটা বিখ্যাত প্রবন্ধ, এই প্রবন্ধটাও আমাকে এটার সাথে পরিচিত করিয়ে দিয়েছিলেন জেএইচ হাবিব। উনি বলতেছেন যে ইংল্যান্ডের ইংরেজি ভাষার কথা শুনে আমাদের কার কথা মনে পড়ে সবচেয়ে বেশি? উইলিয়াম শেক্সপিয়ারের কথা।
তাই না? তো আর্টিকেলটার নাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য এজ অফ শেক্সপিয়ার। ওই বইটার মধ্যে পরিচয় করে দেওয়া হচ্ছে যে শেক্সপিয়ারের আমলে যখন ইংরেজি ভাষায় নাটকের এরকম বিস্তার ঘটতেছে, সেই সময়টাতে অভিজাতরা শিক্ষা নিয়ে কি ভাবতেন? শিক্ষা নিয়ে তারা ভাবতেন যে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া উচিত না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, এক, মনে হবে সবগুলো বাংলা ভাষা নিয়ে আজকে আমরা যা যা বলি সেই কারণগুলোই বলতেছে। এক, ইংরেজি ভাষায় যথেষ্ট পরিমাণ পরিভাষা নাই। দুই, ইংরেজি ভাষাটা যথেষ্ট পরিমাণ নমনীয় না। তিন, ইংরেজি ভাষার কোনো আন্তর্জাতিক পাঠক নাই, তার মানে ইংরেজিতে লিখলে বাকি দুনিয়াকে পড়বে না। চার, আন্তর্জাতিক পণ্ডিত যারা আছে তাদের সাথে যোগাযোগ হবে না। ছয়, এভাবে একটা একটা করে কারণ দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত বলতেছে যে ইতর জনসাধারণের জন্য, ভালগার ক্লাস আর কি, ইতর জনসাধারণকে শিক্ষা দেওয়াটা বিপজ্জনক। সাধারণ মানুষের মধ্যে শিক্ষার বিস্তারটা বিপজ্জনক। কিন্তু আপনারা খেয়াল করেন যে এইটা হচ্ছে অভিজাতদের মনোভঙ্গি ইংল্যান্ডে ওই সময়টাতে। কিন্তু ইংল্যান্ডে ওই সময়টাতে একটা ঘটনা ঘটতেছে। ইংল্যান্ড কিন্তু তখনও ইউরোপের ইতিহাসে একটা ছোট্ট দুর্বল ভঙ্গুর দেশ। ইংল্যান্ডের রাজাকে আপনারা যদি লর্ড ম্যাকলের লেখা হিস্ট্রি অফ ইংল্যান্ড পড়েন তাহলে দেখবেন এই আসলে এই 1700 সালের দিকেও ইংল্যান্ডের রাজা আসলে ছিল ফরাসি রাজার একজন করদ রাজ্য বলা যায় এটাকে। করদ রাজ্য শব্দটা ভুলাম না। করদ রাজ্য কথাটা মানে হচ্ছে আমি কর দেই অমুক রাজাকে, কিন্তু এটা হচ্ছে আসলে ঘুষ পাওয়া রাজা। ঘুষ পাওয়া রাজাটার মানে হচ্ছে যে ইংল্যান্ডের রাজাকে ফ্রান্সের রাজা রেগুলার একটা ছোটখাটো ঘুষ দিত, যাতে তার নিজের, যেহেতু ইংল্যান্ডের রাজার সম্পদের একটা ঘাটতি আছে, ওই সম্পদের ঘাটতিটা মিটতো, সে কর দিয়ে পুরোপুরি সচ্ছলভাবে চলতে পারে না। দ্বিতীয়ত, ইংল্যান্ডের রাজা যেন তার হাতে থাকে। মানে আমরা ছোটখাটো গোত্র সর্দারকে দেখে হবে বড় রাষ্ট্রগুলো ঘুষ টুস দিয়ে, যেমন আফগানিস্তান প্রচুর জাতিকে ঘুষ দিয়ে আমেরিকানরা বা পাকিস্তানের রাষ্ট্র করে না, হাতে রাখে। এরকম হাতে রাখা একটা রাজ্য ছিল ইংল্যান্ডের রাজা। এটাই মেকলের বইয়ের মধ্যে আপনারা দেখবেন, হিস্ট্রি অফ ইংল্যান্ডের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ইংল্যান্ডের রাজা রীতিমতো ঘুষ পেতেন। তারপর কি ঘটতেছে? জনগণের মধ্যে একটা ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটতেছে। ইংল্যান্ড একটা সমশক্তি হিসেবে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে এবং ফ্রান্সের সাথে এবং স্পেনের সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং স্পেনকে একটা বিখ্যাত নৌযুদ্ধে পরাজিত করার মধ্য দিয়ে ইংল্যান্ডের একটা আবির্ভাব ঘটলো প্রধান সমরশক্তি হিসাবে। ফলে একদিকে এই যে নতুন একটা সমরশক্তি তার তৈরি হচ্ছে, তার প্রচুর জাহাজ নৌবহর তৈরি হচ্ছে এবং তার ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে সারা দুনিয়াব্যাপী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে সে তখন পর্যন্ত ভারতকে দখল করে নাই, কিন্তু নানান জায়গায় সে বাণিজ্য পোস্ট বানাচ্ছে। ফলে কিন্তু সারা দুনিয়ার ভাষা তাকে শিখতে হচ্ছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ ভাষা। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি পেতে হলে আপনাকে ফার্সি ভাষা শিখতে হবে। শুধু তাই না, বাংলার তখন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কমন ভাষা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা কথাটা মানে আক্ষরিক মানে হলো ফরাসিদের ভাষা, কিন্তু ফ্রাঙ্কা মানে ফরাসি আর লিঙ্গুয়া মানে ভাষা, কিন্তু এটার তাৎপর্যগত মানে হলো কমন ভাষা, যে ভাষা সবাই বোঝে। তখন ভারতে বাংলায় ব্যবসা করতে হলে তাকে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল, যেটা সেটা পর্তুগিজ বাংলার একটা মিশেল। কারণ পর্তুগিজরা এখানে আগে আসছে, ব্রিটিশদের আগে। ওই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বাংলা পর্তুগিজ মিশেল, সেই ভাষাটাও তাকে শিখতে হতো যদি কেউ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি পেতে যেত। তো সেটাও তারা শিখতো। কিন্তু এই শেখার মধ্য দিয়ে ইংল্যান্ডে যে সম্পদের বৃদ্ধি ঘটতেছে, তার যে সামরিক ক্ষমতার বৃদ্ধি ঘটতেছে, এই কারণে কিন্তু জনগণের মধ্যে ব্যবসা বাণিজ্য, চাঞ্চল্য, নগরায়ন তৈরি হওয়া, একদিকে দারিদ্র তৈরি হওয়া, কিন্তু মানে সামাজিকতার বিকাশ ঘটা, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হওয়া, পুলিশ নামে একটা নতুন প্রতিষ্ঠানের আবির্ভাব। পুলিশ জিনিসটা তৈরি হলো কেন? এই যে বাণিজ্য বাড়তেছে, নতুন নতুন ধারণা তৈরি হয় কিভাবে দেখেন। বাণিজ্য বাড়তেছে, ফলে হলো যে অনেকগুলো বন্দর তৈরি হয়েছে, যে বন্দরগুলো আগে ছিল না। এই বন্দরে অনেকগুলো গুদাম, কিন্তু একই সাথে রফতানি করতেছে তারা যে ভেড়ার পশম, সেই ভেড়ার পশম বানানোর জন্য তারা কৃষকদেরকে উচ্ছেদ করে গমের আবাদ বন্ধ করে সেখানে ভেড়া চাষ করতেছে। উচ্ছেদ হওয়া কৃষকরা কোথায়? লন্ডন শহরে, ম্যানচেস্টারে। তারা যেটা করতেছে, কৃষকদের একটা অংশ তো অপরাধীতে পরিণত হচ্ছে, কেউ কেউ তাদের তরুণদের কেউ কেউ চুরি করতেছে এবং বন্দর এলাকাগুলোতে বিপুল পরিমাণ চুরি বেড়ে যাচ্ছে। এই চুরি ঠেকানোর জন্য ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছে, যাদের কাজ হচ্ছে চুরি ঠেকানো। তারা গারদ বানাচ্ছে। ফলে এই নতুন নতুন ধারণাগুলো, এই ধারণাগুলো আসলে 16 শতকের আগে ইংল্যান্ডে ছিলই না। তার মানে পুলিশ ব্যবস্থা হিসেবে একটা আসতেছে, গারদের একটা জেলখানার একটা ব্যবস্থা আসতেছে। এর আগে ছিল টাওয়ারে আটকে রাখো, মেরে ফেলো, কিংবা ফাঁসিতে ঝুলাই দাও, হাত পা কেটে দাও।
কিন্তু এইবার নতুন নতুন আরো নতুন নতুন ধারণা ওইখানটাতে আসতেছে এবং ইংল্যান্ড একটা সামরিক রাজনৈতিক অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। খেয়াল করেন তখনও ইংল্যান্ডের অভিজাত শ্রেণীর একটা মোহ ছিল ওই শেক্সপিয়ারের আমলেও কিংবা তারপরে বহুদিনও ফরাসি ভাষার প্রতি। পণ্ডিতরা সবাই শিখতেন ল্যাতিন ভাষা আর অভিজাতরা শিখতেন ফরাসি ভাষা। এটা এত প্রবল ছিল যে ইংরেজি ভাষার একটা খুব বিখ্যাত বই, আধুনিক ইতিহাসের একটা খুব বিখ্যাত বই, এটার নাম হচ্ছে ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার। লেখক হচ্ছেন গিবন। এই গিবন ওনার ছোট্ট একটা জীবনী পড়লাম, সেই জীবনীটাতে বলা হচ্ছে যে পড়াশোনাটা পুরোটা করছেন ফরাসি ভাষায়, শিক্ষার জন্য গেছেন সুইজারল্যান্ডে, শিক্ষার জন্য গেছেন ইতালিতে, এবং ওনার প্রথম বইটা উনি লেখা শুরু করছেন ফরাসি ভাষায়। এবং দার্শনিক হিউম তাকে বলতেছেন, হিউম এই জন্যই দার্শনিক যে ভবিষ্যৎ দেখতে পান, হিউম তাকে বলতেছেন যে ভালো তুমি ফরাসিতে লিখতেছো, যদি ভবিষ্যতের জন্য লিখতে চাও, তুমি যদি পোস্টারিটির জন্য লিখতে চাও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাহলে ইংরেজিতে লেখো। দুর্বল হতে পারে কিন্তু ইংরেজি টিকবে, তুমি ইংরেজিতে লেখো। এবং উনি তখন ওই মাঝপথ ওই লেখা বন্ধ করে আবার ইংরেজিতে লিখতেছেন সুইজারল্যান্ডের হিস্ট্রি নিয়ে একটা বই। তারপরে উনি যখন এই যে ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার লিখতেছেন তখন তিনি খাঁটি ইংরেজিতে লিখতেছেন, আর ফরাসির ধারে কাছে হাঁটতেছেন না। তাহলে আমরা যে ভাষাটাকে আজকে প্রবল শক্তি নিয়ে দেখি, সেই ভাষাটারও একটা বিকাশের ইতিহাস আছে। সেই ভাষাটা একদিনে তৈরি হয় নাই এবং সেই ভাষাটার আধুনিক সক্ষমতা একদিনের ব্যাপার না। কিন্তু এটাও তো সত্যি কথা যে ইংল্যান্ডে তারপরে তার আগে এবং পরে নিউটনের মতো চিন্তাবিদ কাজ করছেন, আরো অনেক বিখ্যাত সব চিন্তাবিদ কাজ করছেন। সেই যুগ কি এখনো আছে? এখন কি আমরা চাইলেও মানে নিউটনের বিজ্ঞানের তো অনেক সরল বিজ্ঞান, একটা ছেলে মেয়ে ক্লাস 8-9 বিদ্যা দিয়ে আসলে এটা মোটামুটি বুঝতে পারে। আইনস্টাইনের বিজ্ঞান তো আমি ভালো করে বুঝি না, থিওরি অফ রিলেটিভিটিতে আমার মাথায় উপরে দিয়ে যাবে। আজকে কি এটা সম্ভব মাতৃভাষায় এই জিনিসটা আত্মস্থ করা? এটা কিন্তু একটা খুব জরুরি এবং গুরুতর প্রশ্ন। আমরা ইংল্যান্ডের এই অভিজ্ঞতাটা গোটা ইউরোপ জুড়ে কোনো না কোনো সময় এই ঘটনাটা আমরা ঘুরতে দেখব। আইনস্টাইন স্বয়ং তার বেলায় কি ঘটলো? আইনস্টাইনের সময়টাতে জার্মানিতে আবার একটা ব্যাপক হৈহুল্লোড় ছিল ইংরেজি ভাষা নিয়ে। ফরাসি তো শিখতে হবে, কারণ ওটা ফরাসিরা হচ্ছে অভিজাতের ভাষা। গোটা জার্মান, গোটা ইউরোপীয় অভিজাত শ্রেণী তখন ফরাসি ভাষায় তার মনের ভাব প্রকাশ করে। কিন্তু ইংরেজরা তো গোটা দুনিয়া দখল করে রাখছে, ইংল্যান্ডের সাথেই ব্যবসা বাণিজ্য করতে হয়, প্রতিদ্বন্দ্বিতা করলে ইংল্যান্ডের রাজার সাথেই করতে হবে। ফলে ইংরেজি ভাষার জন্য একটা মোহমুগ্ধতা এবং ফ্যাসিনেশন যাকে বলে আর কি, সেটা তখন জার্মানিতে অসুখের মতো বিস্তৃত হয়েছিল। এবং আমাদের এই মহাবিজ্ঞানী আইনস্টাইন, উনি খুব খারাপ ইংরেজি জানতেন। খুব খারাপ ইংরেজি জানতেন মানে কি, যে মনের ভাব প্রকাশ করতে পারতেন না, কিন্তু লিখতে পারতেন। মানে আপনারা এখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ একজন ভারতীয় দার্শনিক, আপনি ওনার নামটা বলেন তো, ফিল্ম নিয়ে লেখে যারা, আরে আশিস নন্দী। আমি এটা খুব অবাক হয়ে গেলাম, আমার মনে পড়লো ওনার লেখাটা পড়ে আইনস্টাইনের কথা মনে পড়লো। আশিস নন্দী অসাধারণ ইংরেজি লেখেন, অসাধারণ। কারণটা কি? কারণ ভারতে আসলে কোনো একক ভাষা নাই। তো নন্দী কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলছেন যে আমাকে ইংরেজিটা শিখতে হয়েছে কষ্ট করে। কিন্তু আপনারা এখন ইউটিউবে আশিস নন্দীর কোনো ইংরেজি বক্তৃতা দেখবেন, উনি প্রায় তোতলায় তোতলায় ইংরেজি বলেন। কারণ ইংরেজিটা ওনার মনোজগতের গভীরে নাই, এটা ওনার আসলে মস্তিষ্ক দিয়ে কাজটা চালান, যৌক্তিক কত পদ্ধতিতে কাজ করেন। ওনার ইংরেজি পড়লে মনে হবে না যে ওনার ইংরেজি মাতৃভাষা না। আইনস্টাইনকেও যখন কোনো সাংবাদিক প্রশ্ন করতেন, আমেরিকায় কাটাইছেন শেষ জীবনটা, কোনো সাংবাদিক প্রশ্ন করতেন উনি খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করতেন, কারণ ইংরেজিতে তিনি লিখতে পারতেন। প্রকাশ করতে গেলে শব্দ হাতড়ায় হাতড়ায় কাজটা করতে হতো, ফলে উনি যথাসম্ভব সংক্ষেপে ওটা বলতেন। এবং আইনস্টাইনের বিদেশি ভাষা শিক্ষার একটা দুর্বলতা ছিল, পারতেন না ভালো করে। দুর্বলতা এই অর্থে শেখার জন্য দুর্বলতা না, শেখার বেলায় দুর্বলতা ছিল, পারতেন না ভালো। উনি যে বিষয়গুলোতে ফেল করছিলেন, পলিটেকনিকে ভর্তি হওয়ার পরীক্ষা আপনারা সবাই জানেন, ফরাসি ভাষায় ফেল করছিলেন এবং জীববিজ্ঞানে ফেল করছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত অনুযায়ী ওনার ভর্তি হতে পারার কথা না। গণিতে অসাধারণ নাম্বার পাইছিলেন বলে বিশেষ ব্যবস্থা করে আবার ওনাকে ভর্তির ব্যবস্থা করা হয়েছিল। মানে আইনস্টাইন যদি বাংলাদেশে জন্মাইতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এই কারণে ভর্তি হতে পারতেন না, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইংরেজিতে নিশ্চিতভাবে ফেল করতেন কিংবা এত খারাপ নাম্বার পাইতেন। আমার বহু সহপাঠী যারা শাহিন কলেজে অসাধারণ পদার্থবিদ্যা পারত, মানে আমরা আসলে মানে আমি পদার্থবিদ্যা যতটুকুন ওদের কাছেই শিখছি, সেই ছেলেগুলা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায় নাই ইংরেজির দুর্বলতার কারণে। কিন্তু তারা কিন্তু এখন ইংল্যান্ডে একজন আমেরিকাতে পড়াচ্ছে। মুশকিল হচ্ছে গিয়ে যে ভাষা শেখার যে একটা
জটিলতা আমাদের দেশে থাকে, সেই কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগই পায়নি ভর্তি হওয়ার। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি যে জার্মানিতেও একই রকম একটা অভিজ্ঞতা আছে যে মানে ভাষার অনুবাদ একটা যজ্ঞের মধ্য দিয়ে জার্মানিতেও একটা পর্যায়ে এই জিনিসটা আনতে হয়েছে। আপনারা খেয়াল করেন, ইউরোপীয় জাতিগুলোর মধ্যে সবার শেষে শিল্পায়িত কারা হলো? এটা হচ্ছে রাশিয়ানরা। রুশ দেশের একটা বিখ্যাত উপন্যাস টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি। এই উপন্যাসটা পড়লে মানে আমি পড়তে গিয়ে একটা মজার জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই উপন্যাসে অনেকগুলো চরিত্র আছে, মানে কে যে নায়ক এটা বলা মুশকিল। এই উপন্যাসের অনেকগুলো চরিত্র এবং সবাই গুরুত্বপূর্ণ, এক এক সময় এক একজন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই উপন্যাসের আসল নায়ক যে সে কোনো ব্যক্তি না, সে একটা ভাব, একটা ধারণা, সেটা হচ্ছে রুশ ভাষা। আপনারা খেয়াল করবেন উপন্যাসের শুরুতে যে চরিত্রগুলোকে পরিচয় করে দেওয়া হচ্ছে, সেই চরিত্রগুলো সবসময় কথা বলে অরুশ ভাষায়। রুশ অভিযাত্রা তারা যখন সামরিক বাহিনীতে কাজ করে তারা তখন জার্মান ভাষায় কথা বলে, কারণ জার্মান সেনাবাহিনী নাকি দুনিয়ার সবচেয়ে ভালো। তারা যখন দর্শন নিয়ে আলোচনা করে তখন তারা ইংরেজি ভাষায় কথা বলে, কারণ হিউম ইংল্যান্ডের, মানে নিউটন ইংল্যান্ডের, তো দর্শন চর্চা ইংল্যান্ড ছাড়া কীভাবে? ফলে তারা ইংরেজি ভাষাতেই তারা দর্শন চর্চা করে। তারা যখন মনের ভাব প্রকাশ করে, খাবার টেবিলে কথা বলে কিংবা প্রেম প্রস্তাব করে, তারা সবসময় করে ফরাসি ভাষায়, কারণ এটা অভিজাতদের ভাষা, এটা সুন্দর ভাষা, শৈল্পিক ভাষা। আর তারা শুধুমাত্র চাকর বাকরের সাথে কথা বলার জন্য তারা ইংরেজি ভাষায় কথা বলে, রুশ ভাষায় কথা বলে। তার মানে বুঝতে পারতেছেন যে এই রাশিয়াতে, মানে উনি পরিচয় করে দিচ্ছেন এই সময়ের রাশিয়ার সাথে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ করেনি তখনও, কিন্তু করতে যাচ্ছে। এরকম একটা সময় ফ্রান্সের সবচেয়ে বেশি যে ভাষাটা শোনা যাবে সেটা হচ্ছে এই রাশিয়াতে, সেটা হচ্ছে ফরাসি ভাষা। আর সেনাবাহিনীর জন্য শোনা যাবে জার্মান ভাষা। আর যারা অল্প কিছু লোক দর্শন চর্চা করে তাদের জন্য সে তত অভিজাত যে বেশি ভাষা জানে, কোনো সমস্যা নাই তাতে, কিন্তু মাতৃভাষায় আসলে কোনো জ্ঞান চর্চা নাই। অল্প কিছু কবি সাহিত্যিক তারা মাতৃভাষায় চর্চা করতেছেন। তারপরে নেপোলিয়ন বোনাপার্ট তো জার্মানি কয়েকবার আক্রমণ করলো, কয়েকবার দখল করলো, অস্ট্রিয়া আক্রমণ করলো, অস্ট্রিয়া দখল করলো, তারপর শেষ পর্যন্ত সে রাশিয়াতেই তার সেনাবাহিনী ঢুকাই দিল। এবং সাধারণ রুশ জনতা একটা ভয়ানক মনে ধাক্কা পাইল যে আমার অভিজাতরা সারাক্ষণ যে ভাষায় কথা বলে, যে ভাষায় তারা মনের ভাব, যে ভাষা ছাড়া, সংবেদন যে ভাষা ছাড়া প্রকাশই করতে পারে না, সেই ফরাসিরা আমাদের দেশে আক্রমণ করতেছে। এটা কিছুটা উগ্র, একটা জাতীয়তাবাদী একটা বহিঃপ্রকাশ ঘটলো। এবং এটাকে, এর উগ্রতা কিন্তু টলস্টয় পছন্দ করছেন, অপছন্দ না, পছন্দ করছেন। তিনি রীতিমতো এটা শৈল্পিক বর্ণনা দিচ্ছেন যে ফরাসি ভাষায় শুধু তাই না, ফরাসি উচ্চারণে কথা বলা অভিযাত্রা রাস্তা দিয়ে যায় তো সাধারণ মানুষ ঢিল ছড়ে, শীষ দেয় কিংবা টিটকারি দেয়। ফলে ওই সময়টাতে রুশ অভিযাত্রা শিক্ষক রেখে, গৃহশিক্ষক রেখে রুশ ভাষা শিখতেছেন। খাঁটি রুশ উচ্চারণ কিভাবে করতে হবে সেইটা তারা শিখতেছেন। আমি সবসময় বলতেছি জ্ঞান চর্চা মানে শুধু বিজ্ঞান না, যে কোনো জ্ঞানই এটা আসলে একটা সামাজিক ঘটনা। খেয়াল করবেন, এটা দর্শনের ব্যাপার না, এটা ইতিহাসের ব্যাপার না। ঘটনাটা ঘটতেছে যেমন রাজনৈতিকভাবে সমাজের মধ্যে একটা মানে পাল্টা অভিযোগ যে মানুষগুলোকে চাপা দিয়ে রাখা হচ্ছে, তার ক্ষমতার একটা বহিঃপ্রকাশ ঘটতেছে ফরাসি আক্রমণের বিরুদ্ধে দ্বারা। কারণ রুশ সেনাবাহিনী, যারা সেনাবাহিনী ফরাসিদের সামনে পারতেছে না, সে ক্রমাগত জায়গা ছেড়ে ধীরে ধীরে পেছনে হটতেছে। তাহলে রাশিয়াকে রক্ষা করলো কৃষক, গেরিলা বাহিনী গঠন করে। এবং আসলে গেরিলাদের হাতেই, রুশ গেরিলাদের হাতেই ফরাসি বাহিনীর পতন ঘটলো। তাহলে সেই মানুষের একটা শক্তিরও বহিঃপ্রকাশ ঘটলো রাজনীতিতে, এবং সে রাজনীতিতে রুশ ভাষার প্রতিষ্ঠা করলো। এই প্রতিষ্ঠা আবার কিছুদিন পরেই আবার একটু পিছু হটলো, কারণ আবার অভিযাত্রা সে চায় সাধারণ মানুষকে দমন করতে এবং সাধারণ মানুষের তার একটা পার্থক্য তৈরি করতে। ফলে তারা আবারও ফরাসি ভাষাকে কিছুদিনের জন্য ফেরত আনলো। কিন্তু রাশিয়াতে একটা স্থায়ী জাতীয়তাবাদী, জাতীয় আকাঙ্ক্ষার, জাতীয় মুক্তির একটা মানে সম্ভাবনা, একটা আঘাত তৈরি হলো। এবং যেটা আসলে দেখা যাবে তারপরে অভিজাতদের একটা বড় অংশ, পুশকিনরা অভিজাত শ্রেণীর লোক বা টলস্টয় নিজে অভিজাত শ্রেণীর লোক, তারা কিন্তু আর ডামাডলে না ভেসে যে তারা খুব ভালো ইতালিয়ান ভাষা পারতেন, লাতিন পারতেন, ফরাসি পারতেন কিংবা জার্মান পারতেন। তারা তাদের বৈশ্বিক জ্ঞান দিয়ে মাতৃভাষা, মাতৃভূমিকে আবিষ্কার করার কাজটাই তারা করছেন।
এবং এই কারণেই পরবর্তীকালের মহান সব রুশ দার্শনিক, রুশ ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ, এবং আমরা যে ভাবি রুশ বিপ্লবের পরে বোধহয় রাশিয়াতে বিজ্ঞান চর্চা শুরু, তা না। রাশিয়াতে অনেকগুলো মৌলিক বিজ্ঞানের আবিষ্কার এই কারণেই ঘটতে পারলো যে ওই যে জাতীয়তাবাদী একটা অভিঘাত তৈরি হলো, তার কারণে। এই অভিঘাতটা গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন সত্যেন বোসের আত্মজীবনীতে বারবার তিনি বলতেছেন যে তাদের সময়কার, আপনারা খেয়াল করেন সত্যেন বোসের সময় বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব দার্শনিক এবং বিজ্ঞানীদের আবির্ভাব, তারপরেও না, তার আগেও না। সত্যেন বোসরা ঠিক একই রকম ব্যাপার, যে স্বদেশী আন্দোলন তাদেরকে অনুপ্রাণিত করতেছে কিশোর বয়স থেকে, স্কুলের ছেলেমেয়েদের থেকে। ওই যে একটা রাজনৈতিক চেতনা তারা আলোড়িত হচ্ছেন, এটা কিন্তু তার বিজ্ঞান চর্চার মধ্যে প্রভাব ফেলছে। কিছু একটা করতে হবে, বিজ্ঞানের বেলায় কিছু একটা করতে হবে, সমাজের বেলায় একটা কিছু করতে হবে। এরা প্রত্যেকে, সত্যেন বোস, প্রশান্ত মহালনবিশ, কিংবা ওইখানকার আরও যারা আমার নাম বলতে পারবো, এই যে প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, এরা প্রত্যেকে এই রাজনৈতিক আলোড়নের মধ্যে মানুষ হওয়া ব্যক্তিত্ব, এবং সেইটার একটা ছাপ কিন্তু তাদের মধ্যে পড়ছে। যাই হোক, আমরা রাশিয়ার আলোচনাটা আমরা সংক্ষেপে একটা জিনিস যেটা বোঝাতে পারতেছি, সেটা হচ্ছে যে এই যে অভিঘাত তৈরি হলো, এটাই আসলে একটা রুশ বিপ্লবের পরবর্তীকালের একটা প্রেক্ষাপট হিসেবে কাজ করছে রাশিয়াতে। মানে এটা একটা, অনেকেই খুব অবাক হয়, এবং এটা আসলে একটা অবাক হওয়ার মতো ব্যাপার। এই বছর রুশ বিপ্লবের 100তম বার্ষিকী আর কি। তো ওইটা নিয়ে আমি একটা লেখা পড়তে গিয়ে দেখলাম, তারা বলতেছেন, ওই লেখাটাতে একজন অর্থনীতিবিদ বলতেছেন, আমাদের এটা ভাবলে অবাক লাগে যে রাশিয়ার মতো একটা পশ্চাৎপদ দেশে, খুবই পিছিয়ে থাকা একটা দেশে, ওই সময়কার কমিউনিস্ট পার্টির যারা মেম্বার ছিলেন, যারা সাধারণ সদস্য ছিলেন, তাদেরও জ্ঞান গরিমা, তাদের লেখা এবং তাদের অর্থনীতি, ইতিহাস, দর্শন এবং বিজ্ঞান নিয়ে তাদের পড়াশোনা, এটা পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে ভালো ওই সময়ের। এটার কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক জাতীয়তাবাদী আলোড়ন, এবং সেটা কখনো কখনো জাতীয়তাবাদকে ছাড়া সমাজতন্ত্রের দিকেও গেছে। কিন্তু ওই আলোড়নটা ছিল গুরুত্বপূর্ণ। সেটাই আসলে আমাদের দেখার বিষয়, যে এরপরে রুশরা খুব দ্রুত, রুশ বিপ্লবের পরে সারা দুনিয়ায় আবার ওই যে আরবরা যেরকম একটা নির্বাচিত বইয়ের, নির্বাচিত সাহিত্য ভাণ্ডারের একটা মাতৃভাষা অনুবাদের যজ্ঞ শুরু করছিল, রুশরা ঠিক সেই কাজটা করলো, এবং সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানকে তারা মাতৃভাষায় নিয়ে গেল। এবং এটার মধ্যে থেকে কিন্তু রুশরা বাকি ভাষার চর্চা ছাড়ে নাই, বাকি সমস্ত ভাষার চর্চা তারা যেমন করতেছে, মাতৃভাষায় সকল রকম জ্ঞান বিজ্ঞান, চিন্তা, দর্শনের বিস্তারও তারা ঘটালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইনস্টাইনের পরের যুগে আসলে এটা সম্ভব। আমাদের কাছে উদাহরণ আছে, যে রুশরাই একটা উদাহরণ। কিন্তু আইনস্টাইনের পরে তো বিজ্ঞানের আরো বিকাশ ঘটছে, তার কি হবে? সেটা কি সম্ভব? সেটা যে সম্ভব, সেটা আরেকটা জাতির গল্পে আমরা পাবো, সেটা হচ্ছে জাপানিদের একটা বর্ণনায়। আমরা এই যে জার্মানদের বারবার শ্রেষ্ঠত্বের কথা বলতেছিলাম, যে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব, জার্মানদের ব্যাপারটা ছিল যে ফরাসিরা কিংবা ব্রিটিশরা যে বিশাল একটা ঐতিহাসিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা বিকশিত হয়েছে, জার্মানদের হাতে অত সময় ছিল না। তারা জাস্ট চ্যালেঞ্জ হিসেবে দেখতেছে ইংল্যান্ডকে এবং ফ্রান্সকে। ফলে ইংল্যান্ড এবং ফ্রান্সে কি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা যেটা গেছে, সেটাকে তারা শর্টকাট হিসেবে, সংক্ষিপ্ত রাস্তা হিসেবে সেটাকে সার সংকলন করে নিজের দেশে স্থাপন করছে। তার মানে হচ্ছে এটা যে তারা হুবহু অনুকরণ করে নাই, এবং ওই প্রতিষ্ঠানগুলোকে নিজের দেশে ওখানে অভিজ্ঞতার যেটা চূড়ান্ত, সেটাকে তারা স্থাপন করছে। একটা সহজ উদাহরণ দিলে বোঝা যাবে যে ইংল্যান্ডে প্রকৌশলীরা তৈরি হয়েছেন কিভাবে? স্রেফ কারিগর শ্রেণী থেকে, মানে ঠুকা, এদিক করে দেখা, সেদিক করে দেখা, এইভাবে চেষ্টা করে, সেভাবে চেষ্টা করে, নানান কৃতকৌশল খাটানোর চেষ্টা করে। ফলে খুব ধীর একটা গতিতে ইংল্যান্ডে যন্ত্রের বিকাশ করছে। আর জার্মানরা এই পুরো জিনিসটাকে করছে যে আচ্ছা, আমরা তাহলে পলিটেকনিক ইনস্টিটিউট বানালেই পারি, যেখানে অভিজ্ঞ কারিগররা এই জিনিসটা শিখাই দেবে। ফলে এই কারিগরদের কাছে যাচ্ছে, এক ইংল্যান্ডে অমুক কারিগর তমুকটা ভালো পারে, তমুক কারিগর নাট বোল্ট বানাতে পারে, তমুক কারিগর স্টিম ইঞ্জিন ভালো পারে। এত দৌড়াদৌড়ির মধ্যে না যে পুরো জিনিসটাকে আমরা এক জায়গায় নিয়ে আসি, মানে আধুনিক শিক্ষার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এটা আসলে জার্মানদের কাজ। সেই কারণে আবার জার্মানরা খুব দ্রুত শিল্পায়নে গোটা দুনিয়াকে পিছনে ফেলে এমন একটা জায়গায় গেছিল যে বাকি সবাই আবার তাকে সমীহ করা শুরু করছিল। কিন্তু জাপানিদের সাথে রুশদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা আছে, যে রুশরা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইউরোপীয় শক্তি, যারা নেপোলিয়নকে হারাইছিল, যারা শিল্প কলকারখানায় একটু দুর্বল হলো, যাদের আছে বিশাল সেনাবাহিনী, এবং গরিব দেশগুলোতে বা নিপীড়ক দেশগুলোতে প্রায় যেটা ঘটে। আমি কি খুব দ্রুত কথা বলতেছি, বোঝা যাচ্ছে কি? আমার হঠাৎ খুব দ্রুত কথা বলা একটা আসে আর কি। নিপীড়ক জাতির প্রায় একটা বৈশিষ্ট্য থাকে যে প্রচুর পরিমাণে অর্থ তারা সামরিক বাহিনীর পেছনে খরচ করে। বাংলাদেশ যেমন, বা এরকম সবসময় দেখা যায়, ভারত যেমন, পাকিস্তান যেমন, জনগণের সম্পদের একটা বড় অংশ তারা কিন্তু খরচ করে সামরিক বাহিনীর পেছনে। রাশিয়ার যারা তাই করতো,
বিপুল পরিমাণে খরচ করতো সামরিক বাহিনীর পেছনে। তো সেই রাশিয়াকে 1905 সালে একটা ছোট্ট নতুন দেশ হারায় দিল জাপানিরা, একটা বিখ্যাত নৌযুদ্ধ এবং একটা স্থলযুদ্ধে। মাঞ্চুরিয়াকে দখল করতে গেছিল রুশরা, এদিকে জাপানও দখল করতে যাচ্ছে চীনের উপরে ভাগ, ফলে মুখোমুখি হলো এবং রুশ নৌবাহিনীর বহরের মুখোমুখি হলো জাপানি নৌবহর, এবং জাপানি নৌবহর খুব দ্রুত রুশ নৌবহরকে হারায় দিল। এবং প্রথম নৌবহরটা পরাজয়ের মুখে বলে যার দ্বিতীয় নৌবহরকে বাল্টিক সাগর থেকে পাঠাইছিল, দ্বিতীয় একটা নৌবহর, সেই দুইটা নৌবহরের যৌথ শক্তিকে জাপানিরা হারায় দিল। এবং একই সাথে মাঞ্চুরিয়াতে স্থলযুদ্ধ রুশরা হেরে ভূত 1905 সালে। কিন্তু জাপানিরা আসলে এই ইউরোপীয় যুদ্ধ কৌশল ইত্যাদি এগুলোর সাথে পরিচিত হয়েছে 1850 সালের পরে। জাপানিরা তার আগ পর্যন্ত তারা কয়েক শতাব্দী সারা দুনিয়া থেকে একটা বিচ্ছিন্ন পরিস্থিতির মধ্যে ছিল, যে তারা বাকি দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখছিল প্রায় 200 বা 250 বছরের একটা সময়, যেখানে বাইরের কোনো নাগরিকের জাপানে পা ফেলা নিষিদ্ধ ছিল। শুধুমাত্র বছরে একটা জাহাজ, ডাচ একটা জাহাজ আসতে পারতো, মানে নেদারল্যান্ডের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, ডাচ একটা জাহাজ প্রতি বছর একবার আসবে জাপানিদের যা যা প্রয়োজন, বারুদ কিংবা কার্তুজ কিংবা ছোটোখাটো জিনিসপত্র এগুলো নিতে, আর বিনিময়ে জাপানিরা ওটা দাম শোধ করে দিবে। কিন্তু কোনো জাহাজ বিদেশ থেকে জাপানে ঢুকতে পারবে না। এরকম একটা কঠোর একটা বিদেশি মুক্ত, যাতে নিজেদের সংস্কৃতি শিল্প ইত্যাদি শিখে থাকে। তারপরে আমেরিকানরা একদিন আইসা এমন কামান দাগলো এবং জাপানকে বাধ্য করলো তার কি বলা যেটাকে মনু আসে, এখন তো আমি আর মাতৃভাষা শব্দটাই বলতে পারবো না, আমি এরপর থেকে দেশি ভাষা বলবো, ঠিক আছে? তো যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা যেন কোন জায়গায় ছিলাম, এই যে জাপানিদের আলোচনায় আমেরিকানরা বাধ্য করলো জাপানকে তার বন্দরগুলো উন্মুক্ত করে দিতে। এবং জাপানিরা যখন টের পেল যে এই শক্তির সামনে সামুরাই যোদ্ধারা পারবে না, মানে এটা সামুরাইরা আসলে হাস্যকর হয়ে গেল হঠাৎ করে একদিন, মানে গোটা জাপানের গর্ব যে সামুরাই, সেই হাস্যকর হয়ে গেল। এবং জাপানিরা মন দিল তখন তাহলে আমাকে এই পশ্চিমের এই বিদ্যাই শিখতে হবে। এবং এই যে আমরা মানে রুশ সামরিক বাহিনীতে জার্মান ভাষায় কথা বলতেছে, এই অভিজ্ঞতার কথা বললাম, তলস্তয় যেটার কথা বলতেছেন, খেয়াল করেন 1905 সালের যুদ্ধের বর্ণনা পড়তে গিয়ে দেখলাম যেটা খুব মজার ব্যাপার, যে ওই দুইটা নৌবাহিনী একটা নতুন প্রযুক্তি ব্যবহার করছিল ওই সময়টাতে, সেটা হচ্ছে বেতার যন্ত্র, বেতারের কৌশল। জগদীশচন্দ্র বসু আবিষ্কার করছেন, মার্কনি এটাকে বাণিজ্যিকভাবে প্রচার করছে। তারপরে হ্যাঁ 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 ওয়্যারলেস টেলিগ্রাফি বলে, হ্যাঁ। তো এইটা রাশিয়াতে একজন প্রফেসরকে তারা দায়িত্ব দিল যে এই প্রযুক্তিটা নতুন আসলে তাহলে একটু ই করা হোক, আমাদের নিজেদের জন্য তৈরি করা হোক। সেই প্রফেসর এটা তৈরি করে যার সাথে আলাপ করলেন, এইভাবে এটা করা সম্ভব। জাপানিরাও 1896-97 সাল নাগাদ আরেকজন তাদের এক প্রযুক্তিবিদকে, এক অধ্যাপকের দায়িত্ব দিল যে আপনি এটা করেন। জাপানিরাও এটা করলো। করার পরে যার বললেন যে আচ্ছা তা ভালো, তো এত দূর থেকে এত দূরে যোগাযোগ করা যাবে একটা জাহাজ থেকে, তো এই যন্ত্রটা সবচেয়ে ভালো কারা বানায়? সবচেয়ে ভালো বানায় জার্মানরা। তো কেন জার্মান যন্ত্র কিনে সব জাহাজে ভরে ফেলো, তাই করা হলো রাশিয়াতে। আর জাপানিরা যেটা করলো সেটা হচ্ছে যে তারা নিজেদের অধ্যাপককে দায়িত্ব দিল, তারপরে তারা সেগুলো উদ্ভাবন করে সমস্ত জাহাজে সেগুলো স্থাপন করলো। যুদ্ধটা শুরু হলো। যুদ্ধটা যখন হলো, এই যুদ্ধে পৃথিবী ইতিহাসে এই প্রথম একটা যুদ্ধে, নৌযুদ্ধে এই নতুন প্রযুক্তি একটা ভূমিকা রাখছে। এর আগে এই প্রযুক্তি ব্যবহার হয়েছে কিন্তু যুদ্ধে ব্যবহার হয়নি। এইবার যুদ্ধটা যখন লাগলো, তখন যখনই রুশ জাহাজগুলোতে ওয়্যারলেস টেলিগ্রাফি, বেতার টেলিগ্রাফ যন্ত্রটা যখন অকার্যকর হচ্ছে বা কোনো কোনো যান্ত্রিক খুঁত দেখা যাচ্ছে, জার্মান ভাষায় নির্দেশিকা লেখা, সেটা তো রুশরা ঠিকমতো পড়তে পারছে না, কাজ করতে পারছে না। ফলাফল হলো তাদের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক হানি ঘটলো। এবং এটা একটা বড় কারণ ছিল জাপানিদের কাছে তাদের একটা সহজ পরাজয়। আরও অনেক কারণ ছিল, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কিন্তু কাজ করলো। তার মানে দক্ষ দামি যন্ত্র থাকলে কিন্তু হচ্ছে না, নিজের ভাষায় সেটা আত্মীকরণ হয়েছে কিনা সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই কাজটার দিক থেকে আমরা দেখব যে জাপান আরও নতুন একটা সভ্যতা, যে বিজ্ঞানের আরও অনেক পরবর্তী বিকাশের সময় এই পুঁজিবাদের রাস্তায় ঢুকলো একটা সামন্ত যুগ থেকে, যে গোটা দুনিয়া সভ্যতা মানে একে অর্থনৈতিক বা সামরিকভাবে চ্যালেঞ্জ করতে সক্ষম হচ্ছে। এবং জাপান নিয়ে
একটা খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা চিনুয়ে আচেবে বলছেন। এটা আমার খুব প্রিয় একটা গল্প। চিনুয়ে আচেবে তিনি আফ্রিকার একজন খুব গুরুত্বপূর্ণ লেখক। থিংস ফল অ্যাপার্ট তার একটা খুব মানে 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 বিখ্যাত উপন্যাস, এবং এটা নোবেল পুরস্কার পাইছেন তিনি এই উপন্যাসের জন্য। তিনি নাইজেরীয় কোনো ভাষায় তার এই থিংস ফল অ্যাপার্টকে অনুবাদ করতে দেন নাই, এবং কারণ হলো ওনার ধারণা যে নাইজেরীয় ভাষা থিংস ফল অ্যাপার্টকে ধারণ করতে পারবে না, বরং নাইজেরিয়ার জন্য দরকার ইংরেজি ভাষা। এটা হচ্ছে তার মত। ওনার আরেকজন কনিষ্ঠ সহযোগী নগুগা ওয়াথিয়াঙ্গে তিনি এবার ঠিক বিপরীত মত প্রকাশ করেন। তিনি তার মত হচ্ছে দেশওয়ালি ভাষায়, দেশি ভাষাতেই লিখতে হবে, এবং এই ভাষাতেই ঠিকমতো করে ভাব প্রকাশ করা যায়, এবং এইটাই দরকার আফ্রিকার বিকাশের জন্য। এই দুজনের মধ্যে একটা বিতর্ক এবং বন্ধুত্ব অনেক আগে থেকে আছে। আচেবে 1980-র দশকে জাপানে একটা সম্মেলনে গেছেন। ওইখানে যে তার একটা অভিজ্ঞতা হলো যে তিনি দেখতেছেন যে জাপানিরা সবকিছু মাতৃভাষায় প্রকাশ করে, এমনকি খুব সূক্ষ্ম দার্শনিক চিন্তাও মাতৃভাষায় প্রকাশ করে। বিদেশিদের প্রয়োজনে তারা এটা অনুবাদের ব্যবস্থা করে, কিন্তু সে অবশ্যই মাতৃভাষায় প্রকাশ করবে। তখন তিনি এক অধ্যাপককে জিজ্ঞেস করলেন যে এটা কিভাবে পারে জাপানিরা। জাপানিরা তো মাত্র সেদিন পরিচিত হলো পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের সাথে, নাইজেরিয়া বরং তার চেয়ে আগে পরিচিত হয়েছে। তো আচেবেকে কিনিচিরে তোবা নাম সেই ভদ্রলোকের, জাপানি ভদ্রলোকের, উনি বলতেছেন যে 1880 থেকে যখন টোকিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, তখন এই তোবার দাদা তিনি ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ও বলতেছে যে আমার দাদা যখন পাশ করে বেরোলো টোকিও বিশ্ববিদ্যালয় থেকে, তার নোট খাতা পুরোটা ছিল ইংরেজি ভাষায়। তার পরের প্রজন্মের ছাত্র হচ্ছে আমার বাবা। তিনি যখন 1920-এর দিকে বেরোলেন টোকিও বিশ্ববিদ্যালয় থেকে, তার নোট খাতার অর্ধেক ইংরেজি এবং বাকি অর্ধেক জাপানি ভাষায়। আর এই কিনিচিরো তোবা, যিনি একজন অর্থনীতিবিদ, ওয়াজেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বলতেছেন যে আমি যখন বেরোলাম ওই একই টোকিও বিশ্ববিদ্যালয় থেকে, আমার নোট খাতা পুরোটা জাপানি ভাষায়। আমরা জাপান 3 প্রজন্মে আসলে পশ্চিমের জ্ঞান বিজ্ঞানকে হজম করে ফেলছি, আত্মস্থ করে ফেলছি। আসলে কাজ হচ্ছে এইটা, এই যে প্রক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এই প্রক্রিয়া কিন্তু ওইখানে থেমে যায় নাই। আপনারা দেখবেন যে এর পরবর্তীকালে চীন, আপনারা যদি কেউ বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখেন, আপনারা দেখবেন যে ওখানে একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা তিনি বলতেছেন, যেটার কথা চীন বিষয়ে তার বঙ্গবন্ধুর যে আপনার অভিজ্ঞতা কিংবা অনুভূতি, হুবহু একই অনুভূতির কথা আমি দেখলাম যে তার 50 বছর আগে 1903 সালে লেখা এক পাদ্রির জাপান নিয়ে একটা বইয়ের মধ্যে, যে জাপান নিয়ে সারা দুনিয়ার ধারণা হলো বেটে জাপানি, অলস জাপানি, কিংবা কর্মবিমুখ জাপানি, সৃজনশীলতাহীন জাপানি, যে নতুন কিছু গ্রহণ করতে চায় না, এরকম একটা জাপানি। চীনকে নিয়ে অভিজ্ঞতা কিন্তু আরো খারাপ। খেয়াল করবেন যে চীনে একটা বিপুল পরিমাণে মাদকের ব্যবসা কার্যকর করছিল ব্রিটিশরা। দুইটা আফিম যুদ্ধ চীনে হয়েছে, ওপিয়াম ওয়ার বলে। আফিম যুদ্ধের ছিল যে চীন এই দেশটাতে ব্রিটিশরা আফিম ব্যবসা করার, ব্যবসাটাকে অবৈধ তারা স্বীকার করতেছে, কিন্তু ব্যবসাটাকে কার্যকর রাখার জন্য চীনের সাথে দুইটা যুদ্ধ চালাইছে, আফিম যুদ্ধ নাম। এবং ব্রিটিশদের সাথে যুক্ত হয়ে ফরাসি, আমেরিকান, জার্মানরা ভয়াবহভাবে লন্ডভন্ড করছে চীন দেশটাকে। এবং দুইটা আফিম যুদ্ধে পরাজিত হওয়ার পরে ব্রিটিশরা স্বীকার করে নিচ্ছে আফিম অবৈধ, কিন্তু আফিম ব্যবসা চলবে, কারণ ব্রিটিশ ফ্ল্যাগ লাগায় তারা আফিমের ব্যবসা করবে, ব্রিটিশ জাহাজগুলা। ফলে হচ্ছে চীনের যুব সমাজ পুরোটাই মাদকাসক্ত, আফিমে ঝুঁকতেছে। ফলে দুনিয়াব্যাপী চীন নিয়ে ভাবমূর্তিটা হলো আফিমখোর চীন, অলস চীন, মিথ্যুক চীন, চোর চীন। কারণ হলো এই যে আফিম খায় সারাদিন, ওর তো অত টাকা নাই, কোনো মাদক শক্তিরই তো আসলে এত থাকে না, রসদ থাকে না। ফলে হচ্ছে চুরি করা, অসৎ হওয়া এবং অলস হওয়াটা চীনাদের একটা জাতিগত বৈশিষ্ট্য হিসেবে গোটা দুনিয়ার মানুষের মধ্যে ছিল। বঙ্গবন্ধু এই ধারণাগুলো নিয়ে চীনে গেছেন, এবং তিনি যে দেখতে পাচ্ছেন যে চীনের মধ্যে একটা পুনর্জাগরণ ঘটতেছে, তারা মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করতেছে, এবং একই সাথে তারা একটা জাতীয় মর্যাদার বিকাশ ঘটাচ্ছে, যে মর্যাদার বিকাশের মধ্যে দিয়ে মাতৃভাষাতেই, দেশি ভাষাতেই তিনি সমস্ত জ্ঞান চর্চার একটা নতুন যুগ দেখতে পেলেন। এবং উনি বলতেছেন যে ওইখানে পাকিস্তানি যে রাষ্ট্রদূত, তার স্ত্রী বলতেছেন যে মুজিব ভাই, চীনারা তো বদলাই গেছে, ওরা আর আফিমখোর চীন বা বাইটা চীন, মিথ্যাবাদী চীন এরকম নাই। কিরকম বলতেছেন যে আমার তো একটা ঘড়ি, একটা কলম হারা গেছিল, ফাউন্টেন পেন, তখনকার দিনে খুব দামি। সেই কলমটা এক রিক্সাওয়ালা পেয়ে আমাকে ফেরত দিচ্ছে। এটা আমি আগে 5-7 বছর আগে হলে ভাবতে পারতাম না। কি উনি বলতেছেন বাজারে যখনই আমি যাচ্ছি ততবার আমি বলতেছি এই জিনিসটার দাম কত, আর হাতে মুদ্রা দেখাচ্ছি, কয়েন দেখাচ্ছি, ওরা
একটা ন্যায্য কয়েনই বেছে নিচ্ছে, আমি প্রত্যেকবার মিলাই দিচ্ছি, তারা আমাকে কখন ঠকায়নি। এই যে আত্মমর্যাদা, এটার সাথে কিন্তু মানে মানে এই মর্যাদাটা বোধ এমনি এমনি আসে না। এই আত্মমর্যাদা বোধ আমরা তখনই দেখতে পাবো যখন সে নতুন সমাজ, নতুন সভ্যতার উপযুক্তভাবে নিজেকে দেখতে পায়, সেভাবে আমার ভবিষ্যৎ ঠিকঠাক থাকবে, তখনই আসলে তার ব্যক্তিগতভাবে অসৎ হওয়ার দরকার পড়ে না। সে যদি ভাবে সমাজ আমাকে খাওয়াতে পারবে, আমি বিপদে পড়বো না। এবং এই চীনা ভাষার বিকাশ নিয়ে সত্যেন বোস এটা অসাধারণ পর্যবেক্ষণ রাখছেন। তিনি বলতেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকটাতে একজন চীনা বিজ্ঞানী সারা দুনিয়া ঘুরে ভারতে আসেন পুষ্টির খোঁজে, কারণ চীনে ব্যাপক দুর্ভিক্ষ হচ্ছে তখন, জাপানিদের অত্যাচারে, এর আগে অন্যদের অত্যাচারে ভয়াবহ পরিস্থিতি, চীনের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তিনি বিশেষভাবে আগ্রহী শিশুদের পুষ্টি নিয়ে। তো দক্ষিণ আফ্রিকা ঘুরে আসেন, ইউরোপের কয়েকটা দেশ ঘুরে আসেন, ভারতে আসছেন, শুনছেন ভারতের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভালো গবেষণা হচ্ছে। সত্যেন বোস তাকে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ছাত্র তো খুব ভালো করে অমুক অমুক খাদ্যপ্রাণ বিশ্লিষ্ট করার পদ্ধতি আবিষ্কার করছে, তুমি আমার সাথে ঢাকায় চলো। তুমি তো ঢাকা শহরের নামই শুনে নেই তখন, ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক এই কাজ করতেছেন। তো সত্যেন বোস তাকে নিয়ে ঢাকায় আসেন। আসার পরে কার্জন হলে বসে তার সত্যেন বোসের ছাত্র, রসায়ন বিভাগের একজন শিক্ষক, সারা রাত ধরে তারা দেখালেন যে এই এত সহজে অমুক ভিটামিনটাকে করা যায়, সহজে বিশ্লিষ্ট করে ওষুধ আকারে ব্যবহার করা যায়। তো সেটা তিনি চীনা বিজ্ঞানী শিখতেছেন, ডক্টর চ্যাং বোধহয় তার নাম। এবং তারপরে যেটা ঘটলো, বিনিময়ে তিনি সত্যেন বোসকে শেখাচ্ছেন কিভাবে সয়াবিন থেকে দুধ বানানো যায় এবং দুধ থেকে আবার ছানাও তৈরি করা যায়। কারণ চীনে পুষ্টির ঘাটতি প্রচুর ছিল বলে সয়াবিন থেকে তারা দুধ বানাতো পুষ্টির অভাব মেটানোর জন্য। তো সেই স্মৃতিচারণ করে চীন ভারতের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কত সালে ছিল আমার মনে থাকে না, 62তে কি? হ্যাঁ 62 সালে সেই যুদ্ধটা হলো। 62 সালে ওই যুদ্ধের সময় সত্যেন বোস লিখতেছেন যে আমার সেদিন একটু করুণা হয়েছিল ওই চীনা বিজ্ঞানীর জন্য, যে চীন কত হাজার বছর পুরনো একটা সভ্যতা, ভারতের চেয়ে প্রাচীন, কিন্তু চীন আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে। তখন মনে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়টাতে। আর বলতেছেন আজকে এই ভারত চীন যুদ্ধের প্রাক্কালে আমার মনে হচ্ছে, আমার অনুভূতি হচ্ছে যে শত্রুকে কখনো হেয়জ্ঞান করতে নাই, চীনারা জিতে যাবে যুদ্ধে। কারণ হলো চীন নিজের ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চার একটা বন্দোবস্ত করছে, মানে চীনের যা প্রযুক্তি দরকার, না নতুন উদ্ভাবন দরকার, যা কিছু হজম করে ফেলা দরকার বিদেশি ভাষার, সে রাতারাতে সেটা পারবে। কিন্তু আমরা সেটা পারতেছি না, কারণ এই ভারত যে একটা বহুজাতিক দেশ, সেই বহুজাতিক দেশের সম্পর্ক এক রাখার জন্য ইংরেজি নামে একটা অভিজাতের ভাষা আর দরিদ্র শ্রেণীর জন্য একটা হিন্দি ভাষা চাপায় রাখার একটা বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে অল্প কিছু মানুষ উচ্চশিক্ষার কিংবা সত্যিকারের বিজ্ঞানের সংস্পর্শ পাচ্ছে, বাকি মানুষের জীবন অন্ধকার। ওইখানে মৌলিক বিজ্ঞান চর্চা আসলে নির্বাচিত পদ্ধতিতে হবে, সবার মধ্যে এটা ঘটবে না। এবং সত্যেন বোস কিন্তু ওই চিন্তা থেকে সবসময় মাতৃভাষায়, নিজের ভাষায় জ্ঞান চর্চার কথা বলতেন। তার ওই আকুতিটা ওই কারণেই সবসময় ছিল যে যদি নিজের ভাষায় চিন্তাটা না করা যায় এবং ছোটবেলা থেকে শিক্ষাটা না দেওয়া যায়, তাহলে আমাদের মানে কি বলা যায় এটাকে, আমি বরং অন্য একটা লোকের মজার একটা, আচ্ছা আমাদের কতক্ষণ সময় আছে বক্তৃতার জন্য? এখন কত বাজে? 5:30 বেজে গেছে। আমি 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলি, তারপরে ইয়ার হোক। আচ্ছা, আমরা জালটা গুটায় আনার চেষ্টা করি, আমরা মানে ইতিহাস বা অন্য আলোচনাগুলোতে না, যে আমরা সংক্ষেপে আসলে অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা করি। ডক্টর আরশাদ মোমেন উনি ওনার একটা খুব মজার একটা অভিজ্ঞতার কথা বলছিলেন। ওনারা ফিজিক্স অলিম্পিয়াড করেন না, ফিজিক্স অলিম্পিয়াডের একটা মজার অভিজ্ঞতার কথা বললেন যে ওনারা যখন প্রথমবার এই কাজটা করছিলেন, তখন ওনারা প্রশ্নপত্র করছিলেন ইংরেজি ভাষায়। কারণ ওনারা একটা জিনিস নিশ্চিত ছিলেন, সেটা হলো যে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে তো লেখাপড়া খুব কম হয়, ভালো পড়াশোনা হয় শুধুমাত্র ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে, ফলে স্বাভাবিকভাবেই তারা ভালো করবে। আর তারা ভালো করবে এটা যখন আমরা জানি, তো খামাখা কষ্ট করে আর দুই ভাষায় মানে প্রশ্ন করার দরকার কি। এবং
প্রবলেমটা ছিল কি প্রথম ফিজিক্স অলিম্পিয়াড যখন হয় 2011 সালে, হ্যাঁ এটা আয়োজন ছিল আসলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা আচ্ছা ইংলিশ মিডিয়াম থেকে এটা করা হয় তো এই কারণে না সেটা ছিল, কিন্তু সাথে এই ভাবনাটাও ছিল যে ওনারা মোটামুটি নিশ্চিত ছিলেন যে মানে ইংরেজি মিডিয়ামে শিক্ষার্থীরা ভালো করবে। এবং সত্যি সত্যি এটা ঘটলো কিন্তু, যে প্রথমবার ইংরেজি মিডিয়াম স্কুলগুলোই ভালো করছিল। এটার একটা বড় কারণ ছিল প্রশ্নটাই ছিল ইংরেজিতে। পরবর্তীকালে যখন বাংলায় প্রশ্ন করা শুরু হলো, দেখা গেল যে সারা দেশের সমস্ত স্কুল কলেজগুলো বা অনেক স্কুল কলেজ এটাতে অংশ নেয়, এবং ওই স্কুলগুলো থেকে সারা দেশের স্কুলগুলো থেকে ভালো ফল আসে। এখন একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হলো যে প্রযুক্তি এবং বিজ্ঞানের একটা সামাজিক চেহারা আছে। এটার বিজ্ঞানের একটা দিক যেমন হচ্ছে তার খুব তত্ত্বীয় অংশ, সেটা সবসময় বিশুদ্ধ জ্ঞানের চর্চা করবে। যেমন সত্যেন বোস, তাকে একবার জিজ্ঞেস করছিল যে আপনার এই তত্ত্বের প্রায়োগিক কি, মানে তাৎপর্য কি? উনি বলছেন আমি আসলে জানি না, আমার বিশুদ্ধ জ্ঞানের থেকে একটা আনন্দই আমি আমার কাজটা করি। এটা প্রয়োগ আজকে হবে কি কালকে হবে বা আদৌ কোনো প্রয়োগ আছে কিনা আমি এটা বুঝি না, সেটা সবসময় আমার কাছে লাগে না। এটা হচ্ছে তার একদম বিশুদ্ধ প্রায়োগিক তাত্ত্বিক দিক। অন্য একটা দিক হচ্ছে তার একটা প্রায়োগিক দিক। আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে একটা জাতি যদি শুধুমাত্র তার উচ্চবিত্ত অংশের জন্য প্রকৌশল শিক্ষাকে বরাদ্দ করে রাখে, তাহলে তার খারাপ দিকটা কি হবে? খারাপ দিকটা হচ্ছে যে সে প্রকৌশল শিক্ষা তো একটা প্রশিক্ষণের মতো ব্যাপার, কতগুলো তাত্ত্বিক জিনিস তাকে শিক্ষা দেওয়া হবে এবং সে ওটাকে যথাসম্ভব প্রয়োগ করতে যাবে। এটার খারাপ দিকটা হচ্ছে যে সাধারণত সে প্রচুর ভালো প্রকৌশলী পাবে কিন্তু উদ্ভাবক পাবে না। এবং আজকে আমরা যদি দেখি যে বাংলাদেশের বেশিরভাগ উদ্ভাবনা যারা করছেন ইংল্যান্ডে বা আমেরিকাতে, তারা সবাই বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য করছেন, কারণ ওখানে তার জ্ঞানটার প্রায়োগিক প্রচুর সম্ভাবনা আছে বা সেটা করার সুযোগ আছে। বাংলাদেশের বেলায় সংকট প্রচুর আছে, কিন্তু সেটাতে আমরা যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গত 20 বছরে কি কি আবিষ্কার আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের? বাংলাদেশের জনগণের জীবনে ছোট খাটো মাঝারি বা বড় কোনো পরিবর্তন তারা ঘটাইছে? এটা কিন্তু আমরা প্রায় পাবো না। তার কারণ হলো যে এই গোটা শিক্ষার মধ্যে একদিকে যেমন হচ্ছে একটা শ্রেণীগত ব্যাপার আছে, শুধুমাত্র মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত হইতে আকাঙ্ক্ষী কিংবা উচ্চবিত্ত এই পরিবারের ছেলেমেয়েরাই আসলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগটা পায়। অন্যদিকে বাংলাদেশের জনগণের প্রাযুক্তিক সমস্যার কথা যদি আমরা ভাবি, বাংলাদেশে প্রায় 28 লক্ষ নসিমন করিমন ভটভটি চলে। নসিমন করিমন ভটভটি কিন্তু তুলে দিতে হবে, এটা বিপজ্জনক। কিন্তু এটার ঐতিহাসিক তাৎপর্যকে যদি আমরা খেয়াল না করি, তাহলে কিন্তু আমরা ভুল করবো যে বাংলাদেশে আজকে এত নারী স্কুলে যায়, এটার জন্য কারো যদি পুরস্কার পাওয়ার কথা হয় তাহলে এই নসিমন করিমন ভটভটিকে দিতে হবে। কারণ 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরের একটা বিদ্যালয়ে এসে যাচ্ছে কিভাবে? এই নসিমন করে। ওখানে কি সে পাবলিক বাস পাইছে? ওখানে কি সে মোটরসাইকেল ছিল তার বাবার? তার প্রাইভেট কারও ছিল না, কিছুই ছিল না। নসিমন করিমন ভটভটি আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিরাট বিপ্লবটা আনছে। এখন এই পরিবহনটা পুরনো হতে পারে, বাতিল হতে পারে, বিপজ্জনক হতে পারে, তাহলে এটার তো রূপান্তর দরকার। সেই রূপান্তরটা আসলে কে করবে? গ্রামীণ কারিগর তার যেটুকুন সাধ্য সেটুকুন সে করছে নসিমন করিমনকে, কিন্তু সেটার জন্য আরও দক্ষ করতে হলে, সেটাকে আরও কার্যকর করতে হলে আমাদের দরকার প্রকৌশলীদের সেখানে হাত। আমরা কিন্তু আজকে পর্যন্ত প্রকৌশলীর কোনো হাত এখানে দেখিনি, বরং সরকারি উদ্যোগ আমরা দেখতে পাই এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। এবং ব্যাপারটা কিন্তু বাণিজ্যিক এই কারণে যে 28 লক্ষ গাড়ি যদি বাজার থেকে তুলে নেওয়া যায়, নিষিদ্ধ করা যায়, এটা টিকে আছে গ্রামীণ মানুষের চাপের কারণে। সে 1 মণ ধান সহজে হাটে যেয়ে বিক্রি করতে পারে নসিমন করিমন ভটভটি দিয়ে। 1 মণ ধান আগে সে মাথায় করে নিয়ে যেতে হতো, ফলে সে বিক্রি করতে পারতো না, ফলে ধানের দাম আরো কম ছিল। কিন্তু এই যে গ্রামাঞ্চলে একটা বিরাট বিপ্লব প্রযুক্তির অগ্রগতির কারণে, নসিমন করিমনের কারণে ঘটছে, 85 সালের আগে এটা ছিল না। এইটাকে এই 28 লক্ষ গাড়িকে তুলে দেওয়া হবে ভারতীয় মহেন্দ্র, চীনা ইজি বাইক দিয়ে। তার মানে এই যে বিপুল পরিমাণে বাণিজ্যের একটা সম্ভাবনা দেশের মধ্যে আছে, সেইটা আসলে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। কোনো ইন্ডাস্ট্রি এখানে হবে না, শিল্প কলকারখানা এখানে হবে না, এটা হবে বাণিজ্য। আমরা ভারত থেকে আমদানি করবো, আমরা চীন থেকে আমদানি করবো। এই রাজনীতির মধ্যে আসলে নসিমন করিমন পড়ে যাচ্ছে। এবং এখানে কখনোই সরকার বলবে না যে ঠিক আছে এটাকে নিরাপদ যে করতে পারবে, এটা প্রযুক্তির যে উন্নতি ঘটাতে পারবে, যে এটার ব্রেক গিয়ার না কি যেন আছে সেগুলো ভালো করতে পারবে, তার জন্য 1 লাখ টাকা পুরস্কার, 10 লাখ টাকা পুরস্কার, 1 কোটি টাকা পুরস্কার, এটা সরকার কেন ঘোষণা করবে না? কিংবা গ্রামীণ মানুষের আরো কত সমস্যা আছে, তার শক্তির সমস্যা আছে, তার মানে সে এখনো 50 বছর পুরনো আটা ভাঙার যন্ত্রে কাজ করে, ময়দা পেশার যন্ত্র এখনো সেই 50 বছর পুরনো আছে, গ্রামীণ নৌ পরিবহন এখনো 40-50 বছর পুরনো জায়গায় আছে। এইটা না হওয়ার একটা বড় কারণ কিন্তু প্রযুক্তি শিক্ষা,
প্রধানত ইংরেজি ভাষা হচ্ছে, এবং সাধারণ মানুষের জীবনে সেটার আসলে যেটাকে ইংরেজিতে বলে অ্যাক্সেস, বাংলায় কি বলে আমি জানি না, সুযোগ বা ক্ষমতা আর কি, সেই জ্ঞানে তার প্রবেশাধিকারটা আসলে ঘটছে কম কম, খুবই দুর্বল মাত্রায়, এবং এইটা আসলে একটা ভয়ানক সমস্যা তৈরি করতেছে। আমরা যদি আরো গুটে আনি, আমরা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা সাধারণ অভিযোগ সবসময় করা হয় যে আপনারা ইংরেজি শিক্ষা উঠাই দিতে চান। আমরা কিন্তু সেটা আসলে চাই না, বরং উল্টো, আমরা চাই আরো বেশি করে দক্ষ ছেলেমেয়েরা ইংরেজি, জার্মান, জাপানি, আরবি, ফার্সি অনেকগুলো ভাষা শিখুক। সেই ভাষাগুলো থেকে শুধু প্রকৌশল বিদ্যা না, শুধু বিজ্ঞান না, অন্য আরো যে সব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ বই, যেমন আকবরনামা, এটা এখন পর্যন্ত বাংলা হয়নি। আকবরনামার অর্ধেক বাংলা হয়েছে, বাকি অর্ধেক হয় নাই, কিন্তু আকবরনামায় আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে বিরাট আলোচনা আছে, সেই বই বাংলা হয় নাই। আরো বহু ইতিহাসের বই, সেগুলো ফার্সি থেকে ইংরেজি হয়েছে, তারপর বাংলা হয়েছে, ফলে অনুবাদ ভুল হয়, কারণ ইংরেজি থেকে অনুবাদ হচ্ছে। আপনারা যদি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর অনুবাদ করা বাবরের জীবনী পড়েন, দেখবেন যে বাবর লিখতেছে, আমি কলেজ গেট থেকে দৌড়ায় পার হলাম। তো সমরখান শহরে কলেজ আসলো করতে, ওখানে ছিল তো মাদ্রাসা বা মক্তব, কোনো একটা গেট থেকে, দরজা থেকে সে, তার মানে ওটার নাম হয়তো সম্ভবত মাদ্রাসা দরওয়াজা দিয়ে সে পালায় বেরোয়েছে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ইংরেজিতে কলেজ গেট, বাংলায় কলেজ গেট করে ফেলছে। তো এই যে মানে প্রচুর পরিমাণে বই অনুবাদ করা দরকার, সেটার জন্য আসলে আরো বেশি দক্ষ অনুবাদক আমাদের লাগবে। কিন্তু জ্ঞান চর্চা, যেটা মানে বিদেশি ভাষা চর্চা না, বিদেশি ভাষা চর্চা আরো বেশি হতে হবে, কিন্তু জ্ঞান চর্চাটা এইটা আসতে হবে মাতৃভাষায়। এটা একটা খুব সহজ কারণ হচ্ছে, এটা আমরা যখন একটা বিদেশি ভাষা শিখি, বেশিরভাগ চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদের এই সমস্যাটা হয়। তাদের সাথে আপনারা দেখবেন, স্বীকার করুক বা না করুক, তারা সারাদিন বসে মুখস্থ করে। পদার্থবিজ্ঞানের ছেলেমেয়েরা, বুয়েটের ছেলেমেয়েরা এত মুখস্থ করে না। এটা একটা বড় কারণ হচ্ছে যে সেখানে শিক্ষাটা মানে পদার্থবিদ্যার শিক্ষাটা বা প্রকৌশল বিদ্যার শিক্ষা একটা বড় অংশ গাণিতিক, ফলে গাণিতিক শিক্ষার জন্য কিন্তু ভাষা গুরুত্বপূর্ণ না, গণিতের ক্ষমতাই গুরুত্বপূর্ণ। কিন্তু মেডিকেল কলেজে তো গণিত না, ওখানে হচ্ছে কতগুলো কনসেপ্ট বুঝতে হবে তাকে, যেহেতু কনসেপ্টগুলো সমস্তটাই হচ্ছে ইংরেজিতে, সে ঠাঠা মুখস্থ করে ফেলে। ইন্টার্ন হওয়ার আগে কোনো ডাক্তারের সাথে চিকিৎসাবিদ্যা নিয়ে কথা বলা বিপজ্জনক, কারণ বেশিরভাগ বিষয় সে একদম বোঝে না, এবং তাদের এই ধারণাটাও নাই যে সে বুঝতে পারতেছে না। মানে মানুষ আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বোঝে না যে সে বোঝে নেই, না বোঝার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই। তো বাংলাদেশে 80-র দশক থেকে চেষ্টা করা হয়েছে, ভাষা সংগ্রামী এবং মানে চিকিৎসক ডক্টর আহমদ রফিক, তিনি নিজের উদ্যোগে 2টা মেডিকেল কলেজের বই অনুবাদ করছিলেন। তারপরে সেটা দেখে অনুপ্রাণিত হয়ে আরও এক ভদ্রলোক, এই যে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ডক্টর লিয়াকত, তিনি ধাত্রীবিদ্যার একটা বই অনুবাদ করছেন। এই বইগুলোর পরিণতি কী হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে এগুলোকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ইংরেজি শিক্ষার আধিপত্য মানে আভিজাত্য ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের আদালতে এখন পর্যন্ত ইংরেজি চলে, এবং এটা আভিজাত্যের কারণেই, তাদের যে শ্রেণী ক্ষমতা, যদি বাংলা ভাষায় চর্চাটা হতো। আমরা আইনের ছাত্র ছিলাম, প্রথম দিন আমাদেরকে ব্যারিস্টার তোফাইলুর রহমান, তিনি হচ্ছেন যে কবি শামসুর রহমানের ছোট ভাই, ব্যারিস্টার তোফাইলুর রহমান বলতেছেন যে আপনারা বলেন তো আইনের ভাষা তো কঠিন হয় কেন, আইন কেন ইংরেজিতে পড়তে হয়? তা আমরা যে যা পারি এরকম একটা উত্তর দিচ্ছি যে ইংরেজিতে আইন লেখা হয়েছে, মানে বা ইংরেজি ভাষা সহজ, এই যে মুক্তমুখ। উনি বলে যে খুব সহজ ব্যাপার, আইন যদি বাংলায় হইতো এবং আইন ভাষা যদি সহজ হতো, তাহলে আইনজীবীদের পেটে লাথি পড়তো, কারণ আপনি আইন বুঝে বলতেন। ফলাফল হচ্ছে অল্প একটা দুটা যে আইনের বই বাংলায় আছে, এত বাজে বাংলায় লেখা, কারণ হচ্ছে ওদের যোগ্যতাই নেই সে অনুবাদটা করে। এটা তো করবে সাহিত্যিক, আইনবিদ মিলে একটা কমিশন, একটা কমিটি করবে। কিংবা বিজ্ঞানের বেলাও একই ব্যাপার, যে বিজ্ঞানী একজনের ভাষা সুন্দর নাও হইতে পারে, কিন্তু সাহিত্যিক, বিজ্ঞানী সবাই মিলে যখন কাজটা করবেন, তখন জিনিসটা সহজ সুন্দর হবে। সেই কাজটাই কিন্তু এখানে করা হচ্ছে না। তো এই 3টা বই মেডিকেল কলেজের এই অভিজ্ঞতার পরে আর কেউ তো সাহস করেনি মেডিকেল কলেজে বই অনুবাদ করার, ফলে এখন পর্যন্ত কিন্তু মেডিকেল চর্চা ইংরেজিতে রয়েছে। এই উচ্চশিক্ষার অংশগুলোকে মাতৃভাষায় আসাটা কেন দরকার? একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে শিক্ষা কিন্তু শুধুমাত্র যে পড়তেছে, যে বিশেষজ্ঞ হচ্ছে তার না, শিক্ষাটা সমাজে চুয়ে পড়তে হয়। পদার্থবিজ্ঞানের শিক্ষাটা যদি জনগণের মধ্যে চুয়ে না পড়ে, ইতিহাসের শিক্ষাটা যদি জনগণের মধ্যে চুয়ে না পড়ে, তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে শিক্ষা শুধুমাত্র একটা অংশের হয়ে থাকবে। অন্য ক্ষেত্রের আগ্রহী কৌতূহলী মানুষ সেগুলো নিয়ে প্রশ্ন করা, সেগুলো নিয়ে জানতে পারবে না, ফলে নতুন নতুন আবিষ্কার কিংবা দেশজকরণ, দেশীয়করণ জ্ঞানটাকে সেইটা আসলে ঘটে না। এবং এই মুখস্থবিদ্যা নিয়ে প্রায় 100 বছর আগে একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে
বাংলায় প্রথম এই যে যিনি পদার্থবিদ্যার টেক্সট বই লিখছিলেন ওনার নামটা হচ্ছে কি, আপনার সুমন মনে আছে ওনার নামটা? বিদ্যানিধির পুরো নামটা কি? যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। উনি ওনার সময় একটা পদার্থবিজ্ঞানের বই, মানে আমাদের আইনের বইগুলো কেমন ছিল এটা বোঝা যাবে 100 বছর আগে যেমন আইনের বই ছিল, এখনকার যেমন আইনের বই, তখনকার দিন পদার্থবিজ্ঞানের বইগুলা। উনি 1895-96 সালের দিকে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে শিক্ষক ছিলেন। হাঁটতে গিয়ে একদিন দেখলেন যে একটা নতুন বই বেরোচ্ছে পদার্থবিজ্ঞান নিয়ে, বাংলায় প্রথম পদার্থবিজ্ঞানের টেক্সট বই ওটাই। উল্টায় দেখেন যে পদার্থবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, পদার্থ পদের অর্থ, যে শাস্ত্র পাঠ করিলে আমরা পদের অর্থ জানিতে পারি তাই পদার্থবিজ্ঞান। তিনি বলে এটার পরে আমি কিছু বুঝতে পারতেছি না, পদার্থবিজ্ঞানের কোনো এখানে কিছু হলো না। উনি তারপরে অনেক খেটে খুঁটে পদার্থবিজ্ঞানের বাংলা ভাষায় একটা খুব সহজ একটা বই লিখলেন পাঠ্য বই হিসেবে। তো ওইটা লিখলেন, ওটা জনপ্রিয় হলো। তারপরে তিনি রসায়নের একটা বই লিখলেন, সেটা জনপ্রিয় হলো। এবং যেহেতু পুরনো লোকদের হাতে টান পড়লো, ওনাকে বদলি করে দেওয়া হলো শাস্তি হিসাবে চট্টগ্রামে। চট্টগ্রাম শহরে ওনার একটা মজার অভিজ্ঞতা হলো। অষ্টম বা নবম শ্রেণীর একজন ছাত্র এই যোগেশচন্দ্র রায়ের পদার্থবিদ্যা বইটা পড়ে পড়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তিনি ডেকে জিজ্ঞেস করছেন বইটা কেমন, নিজের বই নিয়ে জিজ্ঞেস করছেন বইটা কেমন। ছেলেটা বলতেছে ভালো না। তুমি ভালো না কেন, কি সমস্যা? বলে যেটা মুখস্থ করা যায় না। তো ওনার তখন মনে হলো যে আমি তো মুখস্থ করাটা যেন না করতে, পদের অর্থ পদার্থ, এটার জন্যই বইটা লিখলাম, কেন এই সমস্যাটা হয়েছে? তাহলে সমস্যাটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ ঘটে নাই। তখন তিনি বাংলাদেশে প্রথম শিক্ষক প্রশিক্ষণের একটা আয়োজন করলেন এবং ওইটা থেকে এই ভদ্রলোকের শিক্ষা বিষয়ক চিন্তা শুরু। এবং এরপরে কিন্তু এই যে বাংলায় আসলে আদি শিক্ষা চিন্তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ লোক এই যোগেশচন্দ্র। উনি 1930-এর দশক পর্যন্ত সক্রিয় ছিলেন। উনি বারবার দেখেছেন, বারবার লিখছেন যে আমরা যখনই ছাত্রদের সামনে বিদেশি ভাষায় একটা জিনিস হাজির করি, তখন সে আসলে কোনো ভাষার একটা ধারণা সেটা সে পুরোপুরি বুঝতে সক্ষম হয় না। সে সহজে যেটা করে সেটা হচ্ছে মুখস্থ করা। আমাদের বোটানি ডিপার্টমেন্টের উদ্ভিদবিদ্যার এক বন্ধু একই কথা বললো যে ও শিক্ষক ওখানকার, বললো যে আমার ছাত্রদের মধ্যে তারা সবচেয়ে ভালো নাম্বার পায় যারা মোটামুটি ভালো বোটানি বোঝে এবং খুব ভালো ইংরেজি পারে। সে সহজে প্রকাশ করতে পারে, অল্প জানে কিন্তু প্রকাশ করতে পারে অনেক বেশি। আর বললো যে বোটানি নিয়ে যাদের প্যাশন আছে তাদের বড় একটা অংশই আসলে ইংরেজি ভালো পারতেছে না, ফলে তারা নাম্বার পায় মাঝারি। তাদের মধ্যে যারা স্কলারশিপ পায় বাইরে যায়, তারা তখন দেখাতে পারে তারা কত আউটস্ট্যান্ডিং, কত ভালো। দেশে থাকলে তারা বিশ্ববিদ্যালয়ে দাম পায় না, কারণ তার প্রকাশ খারাপ। কারণ ইংরেজিতে প্রকাশ না করলে তাকে গুরুত্ব দিবে না, আর বাংলায় প্রকাশ করলে তার পাত্তা কম। সে যতই ভালো বলুক তার গুরুত্ব নেই। সো এই যে একটা মানে ভয়াবহ পরিস্থিতি আমাদের এখানে ঘটতেছে, এই জিনিসটা কিন্তু মানে বুয়েটে আমাদের এক শিক্ষক বন্ধু জাহিদুর রহমান, উনি পানিবিজ্ঞান কি বলে একটা বিষয় আছে না, কি জানি নাম ওটার, হ্যাঁ ওইটা শিক্ষক। তো উনি মানে অনলাইনে আমার সাথে এক ভদ্রলোকের তর্ক হয়েছিল, অস্ট্রেলিয়ার প্রবাসী এক বাঙালি বিজ্ঞানী, উনি আবার বায়োটেকনিকের লোক। তো ওনার একটা উত্তর দিতে গিয়ে এই বইটার ভদ্রলোক বলতেছিলেন যে তাদের ডিপার্টমেন্টে ছেলেমেয়েরা এই পরিমাণে মুখস্থ করে যে তারা যখন পরে সরকারি চাকরিতে হাওর বাওয়ার বিল এসব জায়গাতে যায়, নদী নালা নর্দমা প্রণালী এগুলো দেখতে যায়, তখন মুশকিল হয় যে তার মুখস্থ বিদ্যা ওটার মধ্যে গাণিতিক অংশটা সে বুঝছে কিন্তু বাকি অংশটা মুখস্থ, কারণ ওটা তো প্রচুর প্র্যাকটিক্যাল প্রায়োগিক দিক আছে, সেটা সে কিছুতেই আর এই হাওর বাওয়ার নদী বিল জলাশয়ের সাথে মেলাতে পারে না। তাদের এই দুঃখ লাঘব করার জন্য তাদের একজন সিনিয়র শিক্ষক বাংলায় একটা সরল নির্দেশিকা পুস্তক লিখছেন। এই পরিমাণ বইটার বিদ্যা নিয়ে তার ওই সরল বইটা হাতে নিয়ে, বাংলা ভাষায় লেখা বইটা হাতে নিয়ে মাঠে মাঠে যায় ও সেটা থেকে তার বিদ্যাটাকে বুঝতে পারে আর কি। তাহলে ব্যাপারটা কিন্তু খুব এইভাবে আমাদের বোঝা দরকার যে আমরা যদি ভাবি যে আমরা সারা দুনিয়াতে জ্ঞান রফতানি করব, অল্প কিছু জ্ঞানী মানুষ রফতানি করব, তাইলে ইংরেজিতে আমাদের চলবে। কিন্তু আমরা যদি ভাবি যে আমরা বাংলাদেশে মৌলিক জ্ঞানের বিস্তার ঘটাবো, বাংলাদেশের একটা জাতীয় বিকাশ ঘটবে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, তাহলে কিন্তু নিজের ভাষায় যাওয়া ছাড়া আমাদের উপায় নেই। এবং আমি আমার আলোচনা শেষ করি ওই লর্ড মেকলের একটা কথা বলেই। ওই ইংল্যান্ডের ইতিহাস লেখার সময় তিনি পাশের দেশ আয়ারল্যান্ডের খুব নিন্দা করতেছেন যে আয়ারল্যান্ড নোংরা, বর্বর, গন্ধ আসে যে কোনো বাড়িতে গেলে। কারণটা আবার খুব অল্প স্বল্প করে বলা আছে যে আয়ারল্যান্ডে এই পরিমাণ শোষণ করে ব্রিটিশরা যে আয়ারল্যান্ডের কৃষকের খাওয়ার মতো কিছু থাকে না, ফলে আইরিশ কৃষক জীবনের ব্যাপারে হতাশ। তো তিনি বলতেছেন যে সারা দুনিয়ায় অনেক বিখ্যাত আইরিশ আছে যারা দুনিয়ার নানান দেশে নাম করছে, কিন্তু আয়ারল্যান্ডে কোনো বিখ্যাত আইরিশ নাই।
তো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটা এরকম। এর একটা বড় কারণ হচ্ছে যে নিজের ভাষায় বিদ্যাটার চর্চা নাই বলে খুবই নির্বাচিত, সুবিধাপ্রাপ্ত কিংবা ঘটনার সুযোগে দরিদ্র শ্রেণী কেউ সুযোগ পেয়ে তারা জ্ঞান চর্চা তারা করতে পারতেছে। প্রধানত সারা দুনিয়াতে বিখ্যাত বাঙালি আমরা তৈরি করছি। প্রথম আলোতে বিখ্যাত বরেণ্য বাঙালি আমরা প্রায় দেখি। নিজের দেশে কিন্তু ওই নসিমন করিমনের বেলায় একটা বিপ্লব আনার কোনো উদ্যোগ বা কোনো চেষ্টা আমরা করতেছি না। কিন্তু আমরা যদি 100 বছর আগে ইংল্যান্ড কিংবা আমেরিকা দেখি তাহলে গাড়ির অবস্থা এরকমই ছিল। তাহলে আমাদের কাজ, নতুন একটা জাতি, তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যে তাকে নতুন করে ফ্রিজ আবিষ্কার করতে হবে না। আজকে নতুন প্রযুক্তিটা আমাদের গ্রহণ করতে হবে, আমাদের দেশের প্রযুক্তি করে গ্রহণ করতে হবে, আমাদের দেশের রূপান্তরিত করে আমাদের দেশের প্রযুক্তিবিদরা যেন সেটা পারে, সেটা আমাদের কাজ। এবং সেই কাজটা যদি আমরা না পারি তাহলে আমাদের এই পরিস্থিতি এরকমই থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তারা ধরেন আমি চাইছি বাংলাতে ধরেন বায়োলজিতে জীববিজ্ঞানের যে মৌলিক বিষয়গুলো এগুলো খুব সহজভাবে প্রকাশ করা যায়। তো এটা করার ক্ষেত্রে মানে একজন মানুষ যদি অ্যাকচুয়ালি কাজটা করার নিশ্চয়ই নিশ্চয়ই মানে তারা তখন এটা কি করতেছে, কি তাদের একটা রাজনৈতিক চিন্তা চেতনা ছিল, এই রাজনৈতিক চেতনা থেকে কি কিছু দুই রকম উদাহরণই আমরা পাবো। একটা যেমন হচ্ছে আমরা যেমন দেখবো যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এটা করছে। যেন আপনারা খেয়াল করছেন কখনো যে ইংল্যান্ডে যে অ্যাডমিরাল বলে একটা শব্দ আছে, এই শব্দটা আসে আসলে আমিরুল বহর থেকে, আরবি শব্দ থেকে। ও জাস্ট দেখছে যে মানে মানে ল্যাতিনরা যখন খেয়াল করছে যে আরব নৌবহরের কাছে তারা যুদ্ধে হারতেছে এবং এই পদবিটা এবং তাদের নতুন স্টাইলটা তারা গ্রহণ করছে, পদবিটাও তারা নিয়ে নিচ্ছে এবং অজস্র নতুন নতুন ভাবনা ওখানে গেছে, যে কিছুটা স্বতঃস্ফূর্তভাবে। আবার বহু ক্ষেত্রে জার্মানরা বা জাপানিরা যেরকম করছে, প্রায় কমিশন গঠন করে, মানে যারা যারা ভাবছে আমাদের হাতে সময় কম, আমরা 200 বছর পর পাড়ি দেবো না, আমাদেরকে 20 বছর বা 30 বছরের কাজটা করতে হবে, তারা কমিশন তৈরি করছে। আবার স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনাটা কেমন ঘটে, আপনি দেখবেন যে বাংলা ভাষা আমরা ভূগোলের যত পদ ব্যবহার করি, এই যে পাহাড় পর্বত এগুলো বাদ দিলে, গিরিখাত এগুলো বাদ দিলে, বেশিরভাগ শব্দ রবীন্দ্রনাথের সমসাময়িক কিংবা তার একটু আগে তৈরি হয়েছে। এই যে প্রণালী আমরা ব্যবহার করি, সুয়েজ খাল ব্যবহার করি, প্রণালী ব্যবহার করি হচ্ছে গিয়ে পানামা প্রণালী, পক প্রণালী কিংবা কি বলে এটাকে গিরিখাত, এই শব্দগুলো সব ওই সময় তৈরি করে। গিরিখাতটার ব্যাপারে আমি নিশ্চিত না, কিন্তু ভূগোলের বেশিরভাগ শব্দ, বিবর্তন শব্দটা 300 বছর আগে বাংলা ভাষাতে পাওয়া যাবে না, কিন্তু বিবর্তন দেখে আপনি ইভলিউশন বুঝতে পারেন, পারতেছেন তো, তাই না? কিন্তু 200 বছর আগে তো বাংলা ভাষায় এই শব্দটা ছিল না। কিংবা ধরেন, মানে আমি আপনাকে ধরেন 1919 সালের একটা উদাহরণ দিই। সবুজ পাঠের সম্পাদক কে ছিল সুমন? এই যে ওনার নামটা যেন কি, সবুজ পাঠ হচ্ছে আমাদের হ্যাঁ, প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী 1919 সালে একটা পত্রিকা নিয়ে হাসি ঠাট্টা করে বলতেছেন যে এই পত্রিকা একটা হাতে আসলো পূর্ব বাংলা থেকে, ওখানে একটা নতুন শব্দ পাওয়া গেছে, সাহিত্যিক। বলছে যে এই শব্দটা এত ফালতু বাজে, এটা ভুল, সংস্কৃত এবং বাংলা উভয় ব্যাকরণই শব্দটা ভুল। বলছে যে এরা ভাবে যে সংস্কৃতের উপরে বাংলার উপরে স্নিক বলাৎকার করলেই এটা হচ্ছে সংস্কৃত হয়, সাহিত্যের সাথে স্নিক লাগাই দিয়ে এটা সাহিত্যিক বানাচ্ছে, ভুল। খেয়াল করেন তার কয়েক বছর পর রবীন্দ্রনাথ সাহিত্যিক শব্দটা ব্যবহার করতেছেন, এবং সাহিত্যিক ছাড়া বাংলা ভাষা আসলে তো একটা বিশেষ অংশকে আমরা বুঝতে পারবো না। এর পরের লাইনে তিনি বলতেছেন, আর ভাষাভাষী শব্দটা শুনিলে হাসাহাসি করিতে ইচ্ছা করে। এই সমস্ত শব্দ নতুন আসছে। রবীন্দ্রনাথের পরিবারের একটা উদ্যোগ, আমার নাম মনে নাই কার উদ্যোগে, এবং রাজেন্দ্রলাল বসু এশিটিক সোসাইটির এরা মিলে একটা পারিবারিক বন্ধু বান্ধব মিলে একটা পরিষদ বানাইছিলেন, যাদের কাজ ছিল বাংলা অনুবাদ করা। প্রচুর পরিমাণে শব্দ জীববিজ্ঞানের, ভূগোলের এবং অন্যান্য পরিবেশের শব্দ তারা তৈরি করছেন। আবার এটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। যেমন কম্পিউটার, এটা আর নতুন করে তৈরি করার দরকার নেই। যদিও কোনো কোনো জাতি যেমন চীনারা এগুলো সব নিজেরা নতুন করে বানায় নেয়, জাপানিরা এগুলো সব নতুন করে বানায় নেয়, তারা সাধারণত বিদেশি শব্দ গ্রহণ করে না। মানে কোনোটা গ্রহণ করলেও চলে, কোনোটা আমরা বানায় নিতে পারি, কিন্তু পরিভাষার কারণে পারি না, হবে না, এটা যারা বলে তারা ভাষার ব্যাপারটাই বোঝে না। পরিভাষা ভাষা একটা ছোট্ট অংশ। পরিভাষা জিনিসটা আমি তৈরি করতে পারি, আমি গ্রহণ করতে পারি, সেটাতে কোনো সমস্যা আসলে নেই, কিংবা একটা সৃজনশীল নির্মাণও করতে পারি। এবং যেমন এই যে ন্যায়পাল, এই শব্দটা তো 50 বছর আগে পাওয়া যাবে না। এই শব্দটা আসলে বাংলাদেশের সংবিধান তৈরি করার জন্য অন্তত 3-4টা
নতুন শব্দ তৈরি করতে হচ্ছে এই বাংলাদেশের সংবিধান তৈরির জন্যই। এটা যদি আরো বড় মাত্রায় হইতো তাহলে আরো বেশি ঘটতো। আরেকটা প্রশ্ন, বিজ্ঞান নিয়ে কেউ যদি বাংলা ভাষাতে আর কি লেখা লিখতে চায় তাহলে তাকে একই সাথে দুইটা যুদ্ধ লড়তে হবে। এক হলো বিজ্ঞান কতটা জনপ্রিয় না বাংলাদেশে বিজ্ঞানকে পৌঁছানো, একই সাথে যদি বাংলা ভাষার মাধ্যমে সে যদি চেষ্টা করে একই সাথে তাকে একটি বাংলা ভাষার পক্ষে একটা যুদ্ধ লড়তে হচ্ছে। তো এই ক্ষেত্রে তার মানে অবস্থান কি? আমি ওই কারণেই হচ্ছে যে সত্যেন বোসের সময়টার কথা বললাম। আপনি দেখবেন যে সত্যেন বোস গুরুত্বপূর্ণ বাঙালি বিজ্ঞানীদের একজন, মানে আইনস্টাইনের পাশে নাম আসে, এবং উনি আসলে প্রথম আইনস্টাইনের লেখাটা জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করছেন। মানে প্রথম ইংরেজি অনুবাদটাও সত্যেন বোসের করা, এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রথম অনুবাদটা উনিই করছিলেন। হ্যাঁ, তো খেয়াল করেন যে এই গোটা চক্র তাদের সময়কার যত গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, তাদের সমান গুরুত্বপূর্ণ তাৎপর্যের বিজ্ঞানী ভারতবর্ষে আর জন্মায়নি, এখন পর্যন্ত জন্মায়নি। তারা সবাই এটা রাজনৈতিক আলোড়নের শিকার। তো তার মানে আজকে যে বিজ্ঞানী কিংবা আজকে যে প্রযুক্তির নেশায় মত্ত হয়ে এই কাজটা করবেন, যার মধ্যে একটা জাতীয় চেতনা, এই মানুষকে ভাষা দেওয়া এবং ভাষাকে গ্রহণ করার এই ঘটনাটা যারা করবেন, তাদের ভিতরেকার কর্মস্পৃহা কর্মোদ্দীপনা অনেক গুণ বেশি থাকবে, বা তাই থাকার কথা। আমরা যে কোনো ওই জাতীয়তাবাদী আলোড়নের যুগে, যেমন খুব বিখ্যাত একজন মিউজিশিয়ান, ওনার হচ্ছেন যে এটা কি মোজার্ট। আপনারা মোজার্টকে নিয়ে একটা খুব বিখ্যাত ছবি পাওয়া যায়, অ্যামাডিউস, একটা ফিল্ম আর কি। আপনারা দেখবেন ওর প্রেরণাটা কি, অস্ট্রিয়া জার্মান ভাষী একটা দেশ, সে দেশের মধ্যে জ্ঞান চর্চা চলবে ল্যাতিন ভাষায়, অভিযাত্রা ফরাসি ভাষায়, আর সঙ্গীত হবে ইতালিয়ান ভাষায়। ইতালিয়ানদের সঙ্গীত নাকি মধুর। সবচেয়ে খারাপ গান কাদের? অস্ট্রিয়া মানে জার্মান ভাষী একটা দেশে, জার্মানদের রুক্ষ কর্কশ এবং মানে সঙ্গীত উন্নত না। এই অ্যামাডিউস মানে মোজার্ট, সে বলতেছে যে আমি তো এই ভাষায় করতে চাই, এবং সম্রাট রীতিমতো অবাক, কি বলো তুমি, ওটা তো মানে হয় না। কিন্তু আবার ওর জন্য সার্টিফিকেট আছে, বড় বড় মানে মানে দরবার থেকে সে আসে, এর আগে সে আর্চ বিশপের ওখানে এসে মিউজিক তৈরি করছে, তাদের সার্টিফিকেট তার জন্য আছে। সবাই অবাক এবং চেষ্টাটা করা গেল। এবং ওই যে জার্মান ভাষার জাতীয়তাবাদী বিকাশ, সেখানে যেমন বাইবেল বাংলা মানে জার্মান ভাষা অনুবাদ হয়েছে, বিজ্ঞান চর্চা জার্মান ভাষা শুরু হয়েছে, মিউজিকও নতুন করে শুরু হয়েছে। মানে প্রেরণার ব্যাপারটা এমন মহান, এমন গুরুত্বপূর্ণ যে মানে তার জন্য 20টা ফ্রন্টে লড়াই করা খুব কঠিন মনে হবে না, মানে যদি ভিতরে প্রেরণা থাকে এবং সমাজে তার জন্য চাহিদা তৈরি হয়। কখনো কখনো মানুষকে একা লড়তে হয়, কারণ হচ্ছে সত্যেন বোস প্রায় একটা ব্যর্থ লড়াই লড়ছেন। কারণ ভারত স্বাধীন হওয়ার পরে বাংলা ভাষার সবচেয়ে বড় ব্যাকরণবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উনি বাংলার বিপক্ষে 46 সাল থেকে টানা লিখে গেছেন যে ভারতবর্ষের মাতৃভাষা হতে হবে, জাতীয় কি বলে এটাকে, রাষ্ট্রীয় ভাষা হতে হবে হিন্দি। যে যুক্তি পাকিস্তানে দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, তা নাহলে জাতীয় সংহতি বিনষ্ট হবে, একই যুক্তি ভারতেও দেওয়া হয়েছিল যে হিন্দি যদি রাষ্ট্রীয় ভাষা না হয় তাহলে সংহতি বিনষ্ট হবে। ওনারা দুজন ঘনিষ্ঠ লোক, কিন্তু সারা জীবন উনি ওনার বিরোধিতা করছেন, সত্যেন বোস এই সুনীতি চট্টোপাধ্যায়ের। কারণ ওনার মনে হয়েছে এটার মধ্যে দিয়ে আসলে সবগুলো আঞ্চলিক ভাষাকে ধ্বংস করা হচ্ছে, তাদের বিকাশের সম্ভাবনাকে ধ্বংস করেছে। এবং উনি প্রায় কার্যত একা হয়ে পড়ছেন 60-এর দশকে। কারণ এমন একটা সময় উনি জীবন শেষ করলেন যে সময়টা আসলে মানে এই নিজের ভাষার জন্য লড়াইয়ের লোক, সমাজ বাস্তবতা কোনো কিছুর উপযুক্ত নাই, পক্ষে নাই। কিন্তু ওর ফলে সমাজের যা ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু হয়েছে। আবার অন্য একটা সময় ঘুরে যায়, আমরা নিশ্চিত যে বাংলাদেশে কিংবা ভারতের বহু ভাষায় সামনের দিন আবার ওটা দেখা যাবে যে আবারও একটা জাতীয় চেতনার আলোড়ন, এবং আবারও মাতৃভাষায় নিজের ভাষায় প্রকাশের একটা চেষ্টা। এবং সেই সময়গুলোতেই যখন এটা ঘটে তখনই দেখা যাবে বিজ্ঞান বলি, সাহিত্য বলি, দর্শন চিন্তা বলি, সব কিছুতেই একটা মানে মানে ভেতরের শক্তি, প্রেরণা যাকে বলে আর কি, সেটা অনেক গুণ বেশি থাকে। আমরা প্রেরণার সময়গুলোতে ইতিহাসে আমরা দেখব যে মানুষ অনেক গুরুত্বপূর্ণ সব কাজ করছে, মানে একটা ফ্রন্ট দুইটা ফ্রন্ট লড়াই করা তার কাছে কোনো ব্যাপার মনে হয়নি। মানে যেমন সত্যেন বোসের কাছে মনে হয়নি, কিংবা ওই বিদ্যানিধি, যার যোগেশ্বর বিদ্যানিধির কথা বললাম, কারণ কাজের মধ্যে দিয়ে যাতে সম্মান পায়, মানুষের স্বীকৃতি পায়, মানুষের ভালোবাসা পায় এবং সমাজের অগ্রগতি ঘটে, তো সেই লড়াই তো তার কাছে খুব খারাপ লড়াই মনে হয় না, ওটার মধ্যে তো ক্লান্তি নাই। একটা জিনিস একটু পরিষ্কার যে মানে এই যে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে সাহিত্য শিল্প এই আলোটা জ্বালাই দিলে মানে ভালো হতো। একটা জিনিস আমরা মানে আপনারা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে সাম্রাজ্যের একটা অনেক ঘড়ি
যে এই সাম্রাজ্য যত শক্তিশালী ছিল তার শিল্প সাহিত্যে অন্যান্য অঞ্চলের ভিত্তিতে কিন্তু তার অনেকটাকে ছড়াই দিত। এখন কোনো সাম্রাজ্য সেই অর্থে নাই, কিন্তু মানে গ্লোবালাইজ ভাবেই তো এখন ইংরেজি যেভাবে এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারছি, প্রশ্নটা বুঝতে পারছি, ইন্টারেস্টিং। ইংলিশ ছেলে, হ্যাঁ হ্যাঁ একটা মধ্যবিত্ত ছেলে সে যখন সুযোগ খুঁজতে যাবে দেশে বা দেশের বাইরে, মানে এখন তো আর আগের মতো না যে আমি আমার দেশের মধ্যে কাজ, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। এখন তার চর্চার ক্ষেত্রে সে কিন্তু ওই যে ওই ফোর্সটা মানে নেগেট হয়ে যাচ্ছে যে আচ্ছা আমি আমার মানুষের জন্য করবো। সে দেখতেছে যে আমি এই কাজটা যখন ইংরেজিতে করতেছি আমার দুইটাই হচ্ছে, আমার অর্থ লাভও হচ্ছে, আমি এক্সট্রা ফোর্সও দিচ্ছি। আর বাংলাদেশে ওই জায়গায় কি যাওয়া সম্ভব বা ওই চেতনা? আমি এটা করি, আমি যেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখা তো, সেটা হচ্ছে বাংলাতে জ্ঞানটা নাই, ফলে বাংলায় জ্ঞানটা আনতে হলো, আমি আনতে চাই কিংবা আমি নিজেকে বিক্রি করতে চাই, যাই করি না কেন আনতে হলেও তো আমাকে ইংরেজি, জার্মান, ফার্সি ইত্যাদি ভাষাগুলো শিখতে হবে প্রথমত। ফলে এই মুহূর্তে বিদেশি ভাষায় জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই, মানে যে জ্ঞান চর্চা করতে চায় তাকে বিদেশি ভাষা কোনো রকম শিখতে হবে, এক। দ্বিতীয়ত মানে অন্য অংশটাতে আমরা যাই, সেটা হচ্ছে যে সময় কিন্তু বারবার ঘুরতে থাকে। গত পরশুদিন, মাত্র পরশুদিন বিবিসিতে একটা অদ্ভুত প্রতিবেদন আসলো। প্রতিবেদনটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি বহু বছর পরে, আগে সাধারণত ওখানে প্রথা হচ্ছে ইংরেজি ভাষায় বক্তৃতা দেওয়া, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ইংরেজিতে বক্তৃতা দিতেন, উনি বক্তৃতা দিলেন ফরাসি ভাষায়। এবং বিবিসি প্রতিবেদন বলতেছে যে এইটা কি ইউরোপে বহুদিন ধরে ইংরেজি ভাষার যে অবক্ষয় দেখা যাচ্ছে তার একটা বহিঃপ্রকাশ, নিদর্শন, সেটা নিয়ে সেখানে আলোচনা করা হচ্ছে। এবং ওরা আশঙ্কা করতেছে ইউরোপ জুড়ে আসলে ইংরেজি ভাষা ধীরে ধীরে গুরুত্বহীন হবে, এক। দুই হচ্ছে চীনারা সারা দুনিয়াতে যোগাযোগের প্রয়োজনে ইংরেজি শিখতেছে, সবচেয়ে বেশি ইংরেজি শিখতেছে কোন দেশে এই মুহূর্তে? চীনারা। এটা তার ব্যবসায়িক প্রয়োজনে, সে মাতৃভাষায় শিক্ষা ছাড়া নেয়, কিন্তু তার ব্যবসায়িক প্রয়োজন সে মেটাচ্ছে ইংরেজি, বাংলা দরকার পড়লে বাংলা ভাষা শেখে নেয়। কিন্তু দুনিয়াব্যাপী এখন সবচেয়ে বেশি মানুষ কোন ভাষা শিখতেছে? চীনারা সবচেয়ে বেশি ইংরেজি শিখতেছে। দুনিয়া জুড়ে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষা শিখতেছে? ইউরোপীয়রা কোন ভাষা শিখতেছে সবচেয়ে বেশি? জার্মান ভাষা, ইংরেজি ভাষা, চীনি ভাষা। কারণ আর 20 বছর পরে আসলে বাংলাদেশ থেকে যত ছেলে মেয়ে আজকে আমেরিকাতে স্কলারশিপের জন্য যায় তার চেয়ে বেশি হয়তো চীনে যাবে। যত শ্রমিক মধ্যপ্রাচ্যে যায় তার চেয়ে বেশি হয়তো বাংলাদেশ থেকে চীনে যাবে। দুনিয়াতে কোনো ভাষা, সাম্রাজ্যের ভাষা বলতেছি, কোনো ভাষার একাধিপত্য টিকে থাকে না, ইতিহাসে কোনো পর্যায়ে এটা ঘটে নাই। কারণ অর্থনীতির যে রূপান্তর ঘটতে থাকে, মার্কিন অর্থনীতি ক্রমাগত অন্তর্মুখী হতে থাকবে। এবং চীনারা এমনকি চীনা ভাষায় আমেরিকাতে ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো সমস্যা তাদের হবে না। কিন্তু সারা দুনিয়ার মানুষ চীনা ভাষা শিখবে। এবং চীন এবং কোরীয়রা যেভাবে মৌলিক জ্ঞান বিজ্ঞানের জন্য এখন বিনিয়োগ করছে, মানে একদিন ধরে যেটা ছিল যে জাপানি, কোরীয় এবং চীনা, বিশেষ করে জাপানিদের এই ইয়েটা ছিল, তারা থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য না, তারা বেশি ব্যয় করে অ্যাপ্লাইড অংশের জন্য, প্রায়োগিক বা প্রাযুক্তিক অংশের জন্য। দক্ষিণ কোরীয়রা অলরেডি জাপানিকে ছাড়াই গেছে এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের নেশায়, মানে তাদের তাত্ত্বিক পদার্থবিদ্যা এটা নোবেল লাগবেই, এবং এটার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করতেছে। সারা দুনিয়ার কোরীয় ছাত্রদের ফেরা আনতেছে কোরিয়াতে। মেয়েরা যেতে চায় না, কারণ হচ্ছে কোরীয় সমাজ খুব পুরুষতান্ত্রিক। মানে আমি বিষয়ে একটা রিপোর্টে পড়লাম যে বলতেছে যে একটা মেয়ে আমেরিকায় থাকে, বলছে আমি কোরিয়া যেতে চাই না, কারণ হচ্ছে যে এমন যে আমি যদি, আমার বাবা যে প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠানের একটা বোর্ড মিটিংয়ে আমাকেই চা বানায় দিতে হবে, কারণ আমি মেয়ে। মানে কোরীয় জাপানি সমাজ খুব পুরুষতান্ত্রিক। কিন্তু ওরা এই সমস্যাটাও কাটানোর চেষ্টা করতেছে, কিন্তু বিপুল পরিমাণ বিনিয়োগ তারা করতেছে যেন তারা তাত্ত্বিক পদার্থবিদ্যায় অগ্রগতি, মানে এটা তারা ঘটায় ফেলবে। এবং এইটা ঘটা মাত্র যেটা ঘটবে যে আসলে মানে আমরা যেটাকে ভাবতেছি ইউরোপ হয়তো 200 বছর এখন আগে আছে জাপান কিংবা কোরিয়া, সেটা আসলে মানে যেটাকে আসলে 100-200 বছর পার্থক্য মনে হয় না, দেখা যায় 10 বছরে এই পার্থক্যটা ঘুচে যায়, যখন রাষ্ট্রীয় সম্পদ সমন্বিতভাবে এটার পিছনে পায়। আমাদের কাজ কোরিয়া যে পর্যায়ে আছে সেই পর্যায়ে যেহেতু আমরা নাই, তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের জন্য অত খরচ করার সুযোগ আমাদের নেই। কিন্তু কোরীয়রা যা করে ফেলছে, সেই প্রাযুক্তিক অংশের জন্য কালকে থেকে সচেতনভাবে খরচ করা, সেটা হচ্ছে কিন্তু আমাদের দায়িত্ব। এখন মানে বারবার ভাষার রূপান্তর ঘটতে থাকবে, প্রধান গুরুত্বপূর্ণ ভাষা। এটা নিয়ে আসলে বিজ্ঞানের গল্পের চেয়ে আমার ধারণা যে সাহিত্যের গল্প বেশি মজার হবে। আমাদের ছোটবেলায় একটা গল্প ছিল, এখনকার ছেলেমেয়েরা এটা পড়ে কিনা আমি জানি না। আলাউদ্দিন হোসেন সাহেব দরবারে উনি একটা কবিতার একটা লাইন লিখলেন ফার্সি ভাষায়, তারপর মিলাতে পারতেছেন। এই গল্পটা কি জানা আছে? আমাদের সময় স্কুলের বইয়ে ছিল এটা। এটা কিন্তু একটা সত্যি গল্প। আলাউদ্দিন হোসেন শাহ মানে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুলতানদের একজন।
না, আলাউদ্দিন হোসেন শাহ, ইলিয়াস শাহী রাজবংশের ইলিয়াস শাহী সম্ভবত, ইলিয়াস শাহী, হ্যাঁ। আমার রাজা সুলতানের নামটা ঠিক মনে নেই, সম্ভবত ইলিয়াস শাহী। তো ফার্সি কবিতার দুটা লাইন লিখতেছেন, কিন্তু ঠিক মিলছে না, এবং দরবারের ভাষা ফার্সিতে কবিতাটা ভালো মিলতেছে না। সবাই চেষ্টা করলো, ছন্দ আসতেছে না, বাট প্রথম লাইনটা সুন্দর হয়েছে। তখন হাফিজের কাছে পাঠানো, হাফিজ তখন বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি ইরানি ভাষা, পার্সি ভাষার। হাফিজ একটা লম্বা কবিতা লিখে দিলেন, ওই কবিতাটা নেট ঘাটলে আপনারা পাবেন, খুবই লম্বা সুন্দর মিষ্টি একটা ফার্সি কবিতা, বাংলা নিয়ে, বাংলাদেশ নিয়ে। তারপরে তাকে বাংলায় আমন্ত্রণ জানালেন, কিন্তু হাফিজ বলেন যে আমি ইরান ছেড়ে কখনো বাইরে যাইনি, আমি এতেই থাকতে চাই, সিরাজেই থাকতে চাই। তো যাই হোক, এই গল্পটার একটা তাৎপর্য তৈরি করছেন আমাদের ইতিহাসবিদ হচ্ছে যে মমতাজুর রহমান তরফদার। উনি বলছেন যে গল্পটা কিন্তু অর্থহীন না। এই গল্পটার মানে হচ্ছে এটা যে বাংলা ভূখণ্ডে ফার্সি ভাষাটা তখন মারা যাচ্ছে, এটা রাজভাষা, দরবারি ভাষা, কিন্তু এটার চর্চা ক্রমাগত ক্ষীণ হতে থাকতেছে, এবং ওই সময়টাতে বাংলা ভাষা সাহিত্যের একটা বিকাশ ঘটতেছে। ফলাফল যেটা ঘটে যে আমি যেমন ইংরেজিতে কবিতা মিলালে কেমন হবে, আমি ইংরেজি জানি, আমি যদি কবিতা লিখতে চাই কেমন হবে, এটা খটোমটো ছন্দ মেলানো কবিতা হবে, কারণ ওটা তো আমার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে নাই। ফলে যে কবিতা তৈরি হবে এটা আপনারই কানে লাগবে, আরেকজনের কানে লাগবে। ঠিক একই কবিতার অবস্থা হচ্ছে ওই যে একটা ভাষা ডিকেইং অবস্থায় অন্য একটা দেশে চলে যেতে পারে। এরকম একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে হিন্দি এবং ফার্সির সম্পর্ক নিয়ে, যে ভারতে রাষ্ট্রভাষা ছিল ফার্সি পুরা মোগল আমলে, তার আগের সুলতানি আমলে, কিন্তু জনগণের মধ্যে নতুন একটা ভাষা তৈরি হচ্ছে, হিন্দি বলতেছে জায়গা, যেটা হিন্দি থেকে আসলে উর্দু এবং হিন্দি ভাষার জন্ম। তো একজন কবি, উনি 1600 কত যেন সালের আমার মনে নাই, উনি ওনার ওস্তাদের কাছে গেছেন যে কি ভাষায় লিখবো, কেন লিখবো, এটা করতে জন্য। ওস্তাদ বলতেছেন যে তোমার কপাল ভালো, তুমি এরকম তরুণ বয়সে আমাকে জিজ্ঞেস করতেছো কোন ভাষায় লেখা উচিত হবে। আমরা যখন তরুণ ছিলাম আমাদের এই প্রশ্নটা করার মতো কেউ ছিল না, কারণ তখন সবাই ফার্সি ভাষার প্রেমে বুধ হয়েছিল। তারপর উনি বলতেছেন যে প্রতি কয়েক বছর পর পর যে ফার্সি ভাষার কবিতার যে সংকলনগুলো বেরোয় ইরান থেকে, মানে ইরান তো যেহেতু ফার্সি ভাষার কেন্দ্র, ইরান থেকে যে সংকলনগুলো বেরোয়, ওইখানে দেখো তো কোন কোন ভারতীয় ফার্সি ভাষী কবির নাম আছে, দেখবে কারো নাম নাই। পাদটিকায় ওরা আমির খসরুর মতো কবিকে উল্লেখ করে রাখে যে আচ্ছা ভারতে আমির খসরু নামে এক কবি ছিল, গান গাইতো। আমির খসরু কিন্তু ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন, একটা আইকন আর কি। বুঝতে, ফলে আমরা ভারতে যারা ফার্সি চর্চা করছি, আমাদের ফার্সিকে ওরা কখনো গুরুত্ব দেয় না, কারণ ওদের কাছে মনে হয় এটা ম্রিয়মান, এটা ক্ষীণ, এটা আসলে আলুলায়িত। কিন্তু জনগণ যে ভাষায় চর্চা করে, মানে যে কথাটা হিউম বলছিল, আমরা আমাদের আলোচনায় দেখলাম, হিউম বলছিল ডিক্লাইন অন ফল অফ রোমান এম্পায়ার রাখার সময় গিবনকে, যে ভবিষ্যতের কাছে যদি বাঁচতে চাও উর্দুতে লেখো। এবং এই কবি একটা সংকেত পেয়ে যাচ্ছেন যে আমি যদি ভবিষ্যতের কাছে বাঁচতে চাই আমাকে উর্দুতে লিখতে হবে। তো সাহিত্য, সমাজবিজ্ঞান, এগুলোতে এই সিদ্ধান্তটা নেওয়া সোজা। বিজ্ঞানের বেলায় আসলে একটু কঠিন, কারণ বিজ্ঞানের জন্য ইমিডিয়েট দরকার পড়ে সারা দুনিয়ার যোগাযোগ। ফলে সত্যি বিজ্ঞানের জন্য ব্যাপারটা সহজা না, এবং এটা তার সারা দুনিয়ার যোগাযোগ একটা রাখতে হবে প্রত্যেকটা মুহূর্তের বিকাশের জন্য। কিন্তু অন্যদিকে মানে আমরা যদি অজস্র বিজ্ঞানীর ঢল চাই যে আমাদের দেশের জন্য প্রয়োজনীয় যন্ত্র প্রকৌশলগত ঝামেলাটা সে মেটাবে, চাহিদাটা মেটাবে, একই সাথে মৌলিক তত্ত্বটা তৈরি করবে, তাহলে আইনস্টাইন যেটা দেউলিয়া কারিগরের ছেলে, আইনস্টাইন দেউলিয়া কারিগরের ছেলে, বা নিউটন যে ডিম বিক্রি করতে যাচ্ছে, এইরকম ছেলেমেয়েদেরকে তো বিজ্ঞানে পাঠাতে হবে। তা নাহলে আমরা সারা জীবন গুলশান বনানীর প্রকৌশলীতে পাবো। কিন্তু সত্যি কখনো মানে মানে মহান বিজ্ঞানী বা মহান প্রযুক্তিবিদ পাবো না। টমাস আলভা এডিসন তো ট্রেনে অল্প বয়সে চাকরি করা ছিলেন। আমার একটা কথা আছে যে বাংলাদেশের ওই ফিল্ডটা কি মানে এখন আছে চেতনার জায়গা থেকে ওই ফিল্ডটা বলে আছে। আমি প্রথম কথাটা কিন্তু বুঝছি যে এটা আসলে ব্যাপারটা সমাজতাত্ত্বিক, ব্যাপারটা বিজ্ঞানের না। মানে এই জায়গাটা তো মানে এটা আসলে এটা যুদ্ধের আগে একটা ছিল যে আমরা স্বাধীন হব, সমাজের একটা চেতনা ছিল বলে স্বাধীন হয়েছে। এখন এমন একটা সময় মানে অস্থিরতা, পরিস্থিতি, পলিটিক্যাল অস্থিরতা, যে অনেকেই মানে আই সবাই যারা একটু সচেতন ছেলে তারা চাইতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা গিয়ে নিজের স্টেবিলিটির জন্য হয় বাইরে হোক বা দেশে হোক বিসিএস দিয়ে থাকলো, না হলে বাইরে কোনো ইউনিভার্সিটি বাকি আসবে কিনা সেটা কোনো এখন না। আমি খুব একমত, মানে এই বর্তমান পরিস্থিতি থেকে চিন্তা করলে আগামী 10 বছরের বা এরকম চেতনার জায়গাটা কি আদৌ মানে কিভাবে তৈরি বা সম্ভব কিনা, মানে এটা এই বিষয়ে আসলে আমি একটা সায়েন্স স্টুডেন্ট, আমি আমার সময়ের বাইরে গিয়েও আমি কিন্তু বিশ্বাস করতেছি যে আমি যে এই কাজটা করি আমার পরবর্তী জেনারেশন লাভবান হবে।
এই যে এক্সট্রা ইফোর্ট দেওয়া এই মানসিকতা তৈরি করা ওই চেতনাটা না, আমি একমত, কিন্তু এই বিষয়ে আমাদের আসলে হাইপোথিসিসের আশ্রয় নেওয়া ছাড়া, মানে ভবিষ্যৎ সম্পর্কে কতগুলো কল্পনার আশ্রয় নেওয়া ছাড়া সুযোগ নাই। তো আমরা এই কল্পনার জন্য আমরা ওই ওয়ার অ্যান্ড পিসে যাই। নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করছে এবং একটা জাতীয় চেতনা তৈরি হচ্ছে। তো আমাদের সামনে তো কোনো আক্রমণ নাই, তাই না? যে কেউ এসে আক্রমণ করে আমাদেরকে একটা ঘা দিয়ে জায়গায় দিচ্ছে। কিন্তু সত্যি আসলে একটা দেশে কখনোই সামাজিক আলোড়ন তৈরি হয় না। মানে আপনারা কি কেউ সেভেন সামুরাই ছবিটা দেখছেন? আমি 3 মিনিট সময় পেলে সেভেন সামুরাই গল্পটা বলে ফেলতে পারি, মানে যদি আমাদের সময় অ্যালাউ করে আর কি। সেভেন সামুরাই ছবিটা আমার ভাল লাগে এই কারণে যে এটাকে মনে হয় যে, এবং আমি জানি না যে কেন এই বিষয়ে লেখা হয় নাই বা আমি কাউকে এই আলোচনা করতে দেখে নাই। লেনিনের একটা বিখ্যাত বই আছে, হোয়াট ইজ টু বি ডান। হোয়াট ইজ টু বি ডান নামটা একেবারে রুশ পুরনো উপন্যাস থেকে নিচ্ছে। একটা পুরনো উপন্যাস, তার নাম হচ্ছে হোয়াট ইজ টু বি ডান, কী করতে হবে। এটা উপন্যাস। উনি এটা রাজনৈতিক সাহিত্য তৈরি করার সময় ওই নামটাই নিচ্ছেন, হোয়াট ইজ টু বি ডান। হোয়াট ইজ টু বি ডানের মূল থিমটা হলো, মূল বিষয় হলো বুদ্ধিজীবীর সাথে, এই যে আপনি বললেন যে আমাকে তো ভাবতে হবে দেশের জন্য, 10 জনের জন্য। তো ওই বইটার মূল থিমটা হলো একজন বুদ্ধিজীবীর সাথে জনগণের, শ্রমিকের সম্পর্ক কী। তো লেনিন দেখাচ্ছেন যে শ্রমিকরা একটা জিনিস কল্পনা করতে পারে না সাধারণত। সে যেটা করতে পারে, একটা আন্দোলন করতে পারে, তার শক্তি আছে, সংখ্যায় যেহেতু সে অনেক। কিন্তু নতুন সমাজ কিভাবে রূপান্তর হবে, কিভাবে গণতন্ত্র আসবে, কিভাবে নারীর অধিকার হবে, এই কল্পনা সে করে না, তার মধ্যে স্বাভাবিকভাবে আসে না। এটা বুদ্ধিজীবীদেরকে তার মধ্যে নিয়ে যেত। এটা হচ্ছে লেনিনের তত্ত্ব। যাই হোক, সেভেন সামুরাই ছবিটার সাথে এটা একটা অদ্ভুত মিল আছে এই লেনিনের এই বইটার আর কি, এই রাজনৈতিক তত্ত্বটার। ছবিটার মূল বিষয়টা হলো যে একটা গ্রাম, জাপানি একটা গ্রাম, সেই গ্রামে প্রত্যেক বছর ডাকাত বাহিনী এসে লুটে নিয়ে যায়, মানে সেখানকার ধানের একটা বড় অংশ। ফলে কৃষকরা খুবই, মানে বছরের পর বছর এই অত্যাচারের শিকার হচ্ছে। তো তারপরে গ্রামবাসীরা একবার ফসল খুব খারাপ হয়েছে এবং সামুরাইদের দেখা গেছে, সামুরাই এসে, ডাকাতরা এসে মাঠ চেক করে গেছে যে কীরকম ফসল হইলো, এবার তারা ভাগ নিতে কবে আসবে, ফসল কবে পাকবে। তো গ্রামবাসীরা মিলে অন্ধ কথাটা খুব সিম্বলিক, মানে যে কারণে আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, ফলে আমরা অন্ধ। হোমার অন্ধ এই কারণেই, এই কারণে হচ্ছে ইডিপাসে অন্ধ থাকে, রাজা অন্ধ হয়ে যায়, মানে যে ভবিষ্যৎ দেখতে পাবে না, অন্ধরাই ভবিষ্যৎবাণী করতে পারে আর কি, এই অর্থে। যাই হোক, অন্ধ নানার কাছে যাওয়া হলো বা দাদার কাছে যাওয়া হলো। দাদা বললো যে সামুরাই ভাড়া করো। সামুরাই কথাটার মানে হচ্ছে তাৎপর্য, সামুরাই হচ্ছে যার শিক্ষা আছে, মানে যে বুদ্ধিজীবী। অস্ত্র শিক্ষা একটা বুদ্ধিজীবী শিক্ষা, অর্থনীতির শিক্ষাও তাই, বিজ্ঞানের শিক্ষাও তাই। সামুরাই ভাড়া করো। তো গ্রামবাসী বললো যে সামুরাই কীভাবে ভাড়া করবো, সামুরাইদের তো অনেক টাকা বেতন এবং ওদের তো সম্মান অনেক বেশি, ইজ্জত অনেক বেশি, ওরা তো রাজার হয়ে ভাড়া কাটে, জমিদারের হয়ে ভাড়া কাটে, কখনো রাজা জমিদার না থাকলে ওরা ডাকাত হয়, ওরা তো কখনো কৃষকের হয়ে ভাড়া কাটবে না, টাকা দিলেও ভাড়া কাটবে না। তখন দাদা বলে যে এমন সামুরাই খুঁজে বের করো যে অনাহারে আছে। অনাহারে থাকা সামুরাই কখন হবে? যখন এত লোক শিক্ষিত হয়ে পড়ে, এত লোক সামুরাই হয়ে পড়ে যে সবার চাকরি আর জোটে না। ফলে সামুরাই তখন কেউ কেউ ভাবতে থাকে যে সামুরাই বিদ্যাটাই হচ্ছে খারাপ, যে সে মানুষের উপর নির্যাতন করবে, মানুষের উপর নির্যাতন কীভাবে পরিচালিত হবে সেটাকে ম্যানেজমেন্ট করা হচ্ছে সামুরাইয়ের দায়িত্ব। ফলে কেন আমি একটা সুখী সমাজ তৈরি করার চেষ্টা করতে পারি না? দাদা বললো যে তাহলে এমন সামুরাই খুঁজে বের করো যে অনাহারে আছে। আর অনাহারে আছে এরকম সামুরাই, লেনিন বলতেছেন যে তখনই তৈরি হয় যখন সামুরাইয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, মানে রাষ্ট্র আর সমাজ আর অত পরিমাণ সামুরাইকে, ওই জ্ঞানী মানুষদেরকে ধারণ করতে পারে না বলে তারা বিকল্প সমাধান খোঁজে, সমাজের কি পুনর্গঠন করলে অন্য মানুষও তার পক্ষে আসবে এবং এমন একটা সমাজ তৈরি হবে যেখানে সবার সমস্যা মোটামুটি মিটতে পারে। তারপরে তারা সামুরাইদের খোঁজে গেল। সামুরাইরা রিফিউজ করে, অপমান করে এবং এই কৃষকদের কি তোদের এইসব, মানে এই প্রস্তাবটাই তো তাদের কাছে ভয়ঙ্কর। জাপানে তখন নিয়ম ছিল সামুরাইকে দেখা মাত্র মাটিতে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে, একদম, যতক্ষণ না সামুরাই যাচ্ছে। সেই সামুরাইকে প্রণাম করে তারা আবার তাকে অফার করতেছে, প্রস্তাব করতেছে তুমি আমাদের গ্রাম রক্ষা করার জন্য ভাড়া কাটতে আসো। তো যাই হোক, এই করে করে সত্যি এক সামুরাইকে তারা রাজি করে ফেললো যে সামুরাই যুদ্ধ আর তার ভালো লাগে না, সে রিটায়ার করতে চায়। সে বললো ঠিক আছে, আমি তোমার শেষ যুদ্ধ হিসেবে তোমার এই দায়িত্বটা আমি নিলাম। তারপর বলে যে আমি তো একা পারবো না। কৃষকরা তখন, কৃষকদেরও তো সামান্য সম্বল, তারা হিসাব করে আসে এক সামুরাই তিনি এতটুকুন খাবে, মাসে এতটুকুন খাবে, তাহলে ফসলের সিজন পর্যন্ত এতটুকুন চাল তাকে দিতে হবে। ওরা তো অবাক, একা পারবো না কেন? বলে না, ডাকাতরা তো অনেক সংখ্যায়, তাদের নাকি আবার বন্দুকও আছে, তাহলে তো হবে না, 7 জন অন্তত লাগবে। ওরা খুব বিরক্ত হয়, 7 জনের জন্য তাহলে এতখানি চাল লাগবে, এইভাবে হিসাব করে করে তারপরে
বললো ঠিক আছে তাহলে হোক, 7 জনই ভাড়া করো, কিন্তু তারা যেন কম খায় কিংবা তাদের বেতন যেন কম হয়। ওই সামুরাই বহু খুঁজে খুঁজে আরো 7 জন সামুরাইকে রাজি করছে, যারা রাজি আছে এই কাজটা করতে। এরপরে এই 7 সামুরাই নিয়ে তারা গ্রামে ফিরতেছে। পথে আরেকজনের দেখা মিলল, যে হচ্ছে খেয়াল করবেন যে বুদ্ধিজীবী 2 রকম আছে। একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পেয়ে বুদ্ধিজীবী, আরেক দল বুদ্ধিজীবী আছে জনগণের মধ্যে তৈরি হওয়া বুদ্ধিজীবী, অর্গানিক বুদ্ধিজীবী এক ধরনের। এক চাষার বেটা, সেও সামুরাইয়ের ভান করে, কিন্তু সে আসলে সামুরাই না, পড়ালেখাও পারে না। এবং ওকে যখন বলে তোমার সামুরাইয়ের বংশ পরিচয় দাও, কোন স্কুলে পড়ছো, কোথায় কে কে তোমার গুরু, একটা কাল্পনিক একটা কাগজ দেয়। ওই কাগজ দেখে ওরা হাসতে হাসতে পেট ফেলে যায়, যেটা মানে ও জানি না যে ওই কাগজটার মধ্যে কি লেখা আছে। তো যাই হোক, বাধ্য হয়ে ওকেও তারা নেয়। এরা যখন গ্রামে আসে তখন সামুরাইদের প্রধান যে সে গ্রামবাসীদের বলে যে আমরা 7 সামুরাই কিন্তু গ্রামটাকে রক্ষা করতে পারবো না। তো গ্রামবাসীরা আবার তোমাকে আমরা কেন ভাড়া করলাম? বলে না, আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, তার মানে তোমাদেরকে সামুরাই হয়ে উঠতে হবে। তাহলে এই প্রশিক্ষণের জন্য তারপর তারা ওই করে ওদেরকে প্যারেড করা শেখায়। ওদেরকে ঠিক আছে, ওদের কাছে তলোয়ার এবং বন্দুক আছে, কিন্তু আমরা যদি সবাই মিলে বাঁশের খুঁটি গেড়ে দাঁড়াই, তার পেছনে বাঁশের বল্লম নিয়ে দাঁড়াই, তাহলে সবার শক্তিটা, আমরা যদি ছত্রভঙ্গ না হয়ে যাই, তাহলে সবার শক্তিতে আমরা এইভাবে প্রতিরোধটা করতে পারবো। এবং এইভাবে ওরা আসলে ওদেরকে নিয়ম শৃঙ্খলা এবং কীভাবে লড়াই করতে হয় এটা শেখায়। ফলে যেটা ওরা প্রথমে ভয় পায়, দৌড়ায়, পিছনে হটে, আবার সামনে আগায়। এবং দেখা গেল যে সামুরাইদের বিদ্যা আর কৃষক, অজ্ঞ কৃষক, এই দুইয়ের মধ্যে অসাধারণ একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। ওই অর্গানিক সামুরাই, যে কৃষকের বেটা, যার কোনো সামুরাই বিদ্যা নাই, কিন্তু সে সামুরাই বিদ্যা অল্প কিছু জানে, আর কৃষককে সে খুব ভালো করে জানে। ফলে সে কৃষকের সাথে ঠাট্টা মাস্করা করে, তাদের নিয়ে উপহাস করে, তাদের নিয়ে স্ল্যাং করে, বিদ্রুপ করে, তাদেরকে আবার শিক্ষাটা দিয়ে ফেলতে পারে। ফলে এই খাঁটি একাডেমিক বিদ্যা, সামুরাইয়ের বিদ্যা আর সাধারণ যে কৃষক, তাদের মধ্যে একটা সম্পর্ক সেতু হিসাবে কাজ করে যুদ্ধবিদ্যা শেখানোর বেলায় এই মাঝখানের লোকটা। আসলে ওই নায়ক ছবিটার, হাস্যকর একটা লোক। তো তারপরে ডাকাতরা আক্রমণ করে এবং সেই ডাকাতদেরকে তারা পরাজিত করে। কিন্তু মূল বিদ্যাটা হলো, মূল বিষয়টা যেটা হলো সেটা যে এই প্রশ্নটা আমি বললাম যে কতগুলো হাইপোথেটিক্যাল উত্তর দেওয়া যায়, যে একটা যুদ্ধ তো আমাদের উপরে নাই, কিন্তু অনেক রকম যুদ্ধ কিন্তু সামনে আসতে যাচ্ছে। আপনি কি নিশ্চিত যে আর 5 বছর পরে আমেরিকার স্কলারশিপ একই রকম থাকবে? বা যারা যারা আমেরিকাতে আছে তারা সবাই আমেরিকাতে থাকতে পারবে? এই অপমানের মুখে আমেরিকাতে অপমান এইরকম বাড়বে, ফ্রান্সে অপমান এইরকম বাড়বে, ইংল্যান্ডে অপমান এইরকম বাড়বে। মানে আমরা আসলে প্রথম যেটা দেখলাম, এই যে সারা দুনিয়া ব্যাপী একটা মিলিট্যান্ট, একটা বেপরোয়া ক্ষোভ এই যে তরুণদের মধ্যে, এটা ঘৃণ্য, এটা সবারই নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত। কিন্তু মনে রাখবেন যে এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। মানে সমাজবিজ্ঞানে কোনো কিছু তো বিনা কারণ হতে পারে না। মানুষের মধ্যে যে অপমান বোধ, যুদ্ধ, বর্বরতা, আগ্রাসন, সিরিয়ার এই শিশুদের এই লাশ তৈরি করছে, তার তো একটা প্রতিক্রিয়া হয় এবং সেটা হয়েছে। কিন্তু এই প্রতিক্রিয়াটা আমেরিকানদেরই পক্ষে যাচ্ছে। এই প্রতিক্রিয়াটা মানে যাকে সে প্রতিরোধ করতে যাচ্ছে তারই পক্ষে গেছে, কারণ এটাকে ব্যবহার করে আরো বেশি যুদ্ধ আমেরিকানরা চাপাই দিতে পারছে, এটাকে কেন্দ্র করে আরো বেশি রক্তপাত তারা চাপাই দিতে পারছে। কিন্তু অচিরে এই প্রতিক্রিয়াটা বুঝতে পারবে, বা সাধারণত ইতিহাসে আমরা দেখি যে তারপরে সে এটা রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করে। সে ভাবে যে আমি ফ্রান্সে এসে আমার নিজের কপাল খুলবো কেন, আমার নিজের দেশটাকে কেন বদলাই নি না। আপনারা খেয়াল করেন, সারা দুনিয়া অভিবাসী শ্রমের 2টা খারাপ দিক আছে। এক হচ্ছে যে আমরা বাংলাদেশে যে গার্মেন্ট বাবদ যে আমাদের সবচেয়ে বেশি আয় বলে আমরা ভাবি না, গার্মেন্টের বেশিরভাগ টাকা আসলে বাংলাদেশে আসি ঢোকেই না। সত্যি আপনারা খবর নিয়ে দেখেন, বলি যে আমরা সবচেয়ে বড় এক্সপোর্ট পণ্য আমাদের গার্মেন্ট, কয় টাকা বাংলাদেশে আসে? এর 90% বাইরেই চলে যায়, 10 ভাগও থাকে না। ওটার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, পণ্য কেনাকাটা, কাপড়, বোতাম সবকিছু বাবদ একটা বাইরে চলে যায়। মালিকদের যে মুনাফা তারও বড় অংশ তারা বাইরে নিয়ে যায়। গার্মেন্ট বাবদ দেশে থাকে খুব সামান্য টাকা, শ্রমিকদের বেতনের এই কয়েক পয়সা, এর বাইরে কিছু থাকে না। কিন্তু বাংলাদেশ তাহলে ঠিকই আছে কিসের উপরে? রেমিটেন্স। প্রবাসী প্রায় 25-30 লাখ মানুষ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। এখন তার মানে বাংলাদেশে এই আলোড়নটা কেন তৈরি হয় না? এটা রাজনৈতিক আলোড়ন। মানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সে কখনো খুব বেশি চাপ অনুভব করে না, কারণ সমাধানটা দেশের বাইরে। আমরা সমস্যা রপ্তানি করতেছি বাইরে। আমার দেশের মানুষের, আমার দেশের ছেলে মেয়েদের চাকরি আমার দেশে হবে, এটা এখন আমি ভাবি না, কল্পনাই করি না। আমি তাকে রপ্তানি করি আর বাকিদেরকে ইয়াবাই বুথ করে রাখি। আমি বলতে চাচ্ছি এটা ষড়যন্ত্র হিসেবে ইয়াবা চলে। ঘটনাটা এরকম দাঁড়ায় গেছে যে আমাদের, আপনি মফস্বলে গেলে দেখবেন যে তরুণদের একটা বড় অংশ ইয়াবাতে একদম সে বুধ হয়ে আছে, আর একটা বড় অংশ দেশের বাইরে। ফলে দেশের বাইরের একজনের টাকায় দেশের মধ্যে 5 জন চলতেছে। এবং
দেশে যে বেকারত্ব এত ভয়াবহ, সরকারি হিসাব বলতেছে গত 2 বছরে মাত্র 6 লাখ কর্মসংস্থান হয়েছে, 6 লক্ষ, যেখানে প্রায় 20 লক্ষ নতুন তরুণ শ্রমবাজারে ঢুকছে, চাকরি হয়েছে 6 লক্ষের। এটা বিবিএস এর জরিপ, মানে যে বিবিএস এ কি হয় জানো, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স না ট্রফিক, আচ্ছা যাই হোক ওদের হিসাব। সো আপনি কিন্তু মানে গোটা দুনিয়াতে যে অর্থনৈতিক সংকট, মন্দা এবং ঝামেলাগুলো সামনের দিনে শুরু হতে যাচ্ছে, এটা একটা হাইপোথিসিস, আমি এটাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি না। কিন্তু সামুরাইদের একটা অংশকে বলেন, শ্রমশক্তির একটা অংশকে বলেন, দেশে ফিরতে হবে। এবং যখন মধ্যবিত্ত বা বুদ্ধিজীবী মহলের মধ্যে এই আলোড়নটা তৈরি হয়, সেই আলোড়ন অচিরেই শ্রমিক এবং কৃষকের মধ্যে ছড়ায়। এবং এই ছড়ানোর একটাই রাজনৈতিক তাৎপর্য, যে আমরা যে বাংলাদেশকে চিনি সেই বাংলাদেশ হয়তো 10 বছর পরে থাকবে না। মানে আমরা এটা কল্পনা করা মুশকিল, এটা হিসাব করা মুশকিল, বা এটা আসলে গণনা করাও ঠিক না যে আসলে 10 বছর বা আসলে 15 বছর, আসলে 20 বছর পরে বদলে যাবেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেমন আমার বন্ধুদের একটা অংশ ফেরত আসছে বহু বছর পরে দেশে, যারা আমেরিকা থাকতে গেছিল। সে অনিরাপদ বোধ করে, সে তার একটা সম্মানের মর্যাদার ঘাটতি হচ্ছে বলে সে মনে করে। কিন্তু সামনের দিনে এটা অনেক বাড়বে। এবং প্রত্যেকটা ইউরোপীয় দেশের জন্য আজকের ঝামেলা হচ্ছে সে চাকরি রপ্তানি করে চীনে, তুরস্কে। এই প্রত্যেকটা দেশ তার শত্রু হিসেবে, ফ্র্যাঙ্কেনস্টাইন হিসেবে দেখা যাচ্ছে। ফলে ফ্রান্সে বলেন, আমেরিকায় বলেন, যে একটা জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী একটা প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রধান থাকবে যে তারা নিজের দেশের চাকরির ব্যবস্থা করবে, তার নিজের দেশের শ্রমিককে নিয়োগ করার ব্যবস্থা করবে, এবং তার নিজের দেশের শ্রমিক নিয়োগ না করলে জরিমানার বন্দোবস্ত করবে। এর সামনের দিন আরও বাড়বে। আপনি চাইলেও আসলে ট্রাম্পের চেয়ে খারাপ শাসককে আসা ঠেকাতে পারবেন না। তো এর ফলাফল যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে মানে এটা একটা হাইপোথিসিস, কিন্তু এটার সম্ভাবনা ব্যাপক পরিমাণে আছে যে এইটা আমাদের নিজের দেশের মধ্যে সমাজ রূপান্তরে বাধ্য করবে। এবং সেই সমাজ রূপান্তরের পরিণতি কি খারাপ হবে? আমি এটা মনে করি না। এই কারণে যে আপনি কি বুঝতে পারতেছেন যে গত 1 বছরে মাত্র ৭৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। ৭৬,০০০ কোটি টাকা, মানে এই ৭৬,০০০ কোটি টাকা 1 বছরের যে টাকা, এই টাকা দিয়েই বাংলাদেশে হয়তো 5-6 বছরের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সব ক্ষেত্রে যা যা পরিবর্তন আমরা ঘটাতে চাই, মানুষের জীবনযাত্রার যে স্ট্যান্ডার্ডই আমরা চাই না সেটা অর্জন করা সম্ভব। ফলে মানে একজন পরিবর্তনকামী মানুষও সামনের দিনে নিশ্চয়ই আরও বেশি ইতিবাচক পরিস্থিতি পাবে। কিন্তু তাই বলে ব্যাপারটা খুব সুখকর না, এটার জন্য লড়াই করতে হবে। এবং এই স্ট্রাগলের যে আমি বিজ্ঞানকে বাংলায় আনতে চাই এবং বাংলায় আমি এটাকে জনপ্রিয় করতে চাই, এটার জন্য নিশ্চয়ই একটা লড়াই করতে হবে। এটা খুব আরামে হবে এটা না, এটার জন্য পুলিশের সাথে মারামারি করতে হতে পারে। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা ভাবেন যে আপনারা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকাটা কখনো দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকা, এই যে এই যে টিএসসিতে যে একটা বিক্রয় কেন্দ্র আছে না, ওখানে যে গ্রন্থ কেন্দ্রে একটা তালিকা দেয়, তালিকাটা জোগাড় করবেন তো। পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশের প্রধান বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকায় 300 বইয়ের নাম নাই। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যারা শত শত বই অনুবাদ করে নাই। মানে আমরা বলি না যে বাংলা একাডেমি অনুবাদের কাজ করে। বাংলা একাডেমি কেন অনুবাদের কাজ করে? বাংলা একাডেমিকে অনুবাদের জন্য বিশেষ কোনো দক্ষতা বা ইন্টারডিসিপ্লিনের মেডিকেল অসুখ হলে আমরা বোর্ড বসাই না? বোর্ড বসে মানে হার্টের অসুখ হতে পারে, কিডনির অসুখ হতে পারে, বুকের ব্যথা হতে পারে, রক্তের প্রবলেম থাকলে, ডায়াবেটিক থাকতে পারে, 5-6 জন মিলে একটা বোর্ড বসে সমস্যার সমাধান করে। অনুবাদের ব্যাপারটা কিন্তু তাই, একটা বোর্ড বসাইতে হয়। সেই বোর্ডটা কোথায় বসা সম্ভব? বাংলা একাডেমিতে না ঢাকা ইউনিভার্সিটিতে? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা বসানো সম্ভব। সব বিভাগের গুরুত্বপূর্ণ লোকজন এখানে আছে, ভাষাবিদ বলি, সাহিত্যিক বলি, কবি বলি আর পদার্থবিজ্ঞানী বলি। তারা বসেই প্রবলেমটা সলভ করবে। 10 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বই আছে পড়ানো হয় সবগুলো অনুবাদ করা সম্ভব মাত্র 10 বছরে। এটার জন্য আসলে 10 কোটি টাকা লাগবে না, একদম 10 কোটি টাকা লাগবে না। আপনাদের তালিকা ধরে বসেন, আইনের বই সবগুলো অনুবাদ করতে আসলে হয়তো দেখা যাবে যে 10-15 লাখ টাকা লাগবে। মানে সবচেয়ে ভালো অনুবাদ সবাইকে ঠিকঠাক মতো পরিশোধ করে টাকা দিয়ে। কিন্তু এটার জন্য খাটতে হবে, এটার জন্য দাবি করতে হবে। এটা এমনি এমনি তো দেয় না। আমরা তো বছরের পর বছর একটা কেন্দ্রীয় অনুবাদ সংস্থা চাই, দাবি করে আসতেছি। দাবি যতক্ষণ না জনপ্রিয় হয়, কারণ ছেলেমেয়েরা যতক্ষণ ভাবতে থাকবে যে আমি তো আমেরিকায় যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দাবির কোনো ভবিষ্যৎ নাই। যখন একটা ছেলে মেয়ে ভাববে যে আমার নিজের দেশের মধ্যে আমি এটা করতে চাই, তখন তাকে মাতৃভাষায় আশ্রয় আসতে হবে। মানে ব্যাপারটা এই কারণে প্রধানত রাজনৈতিক সমাজতাত্ত্বিক। হ্যাঁ হ্যাঁ একটা বড় অংশ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারছে, সে নির্বাচন করে
বড় অংশে আমেরিকাতে দিচ্ছে আর যদি ট্রাম্পের ভয় থাকেন তাহলে অস্ট্রেলিয়াতে কানাডাতে, ফলে আলটিমেটলি কিন্তু একটা বড় অংশ থাকবে না, আমাদের থাকতে চায় না। তারা ঠিক মতো এখানে যদি মনে করে না যে বেশি কিছু তার করার আছে, এবং সে এই দিকে শিকড়টা সে বিক্রি করে বাইরে যেতে, বাইরে সে যা কিছু করবে। এবং গত কয়েক বছরের বাইরে নানাভাবে ইউরোপে যাওয়ার ইয়ে নানা রকম অনিরাপত্তা ইয়ে নিয়ে, একটু ভুয়া কাগজ নিয়ে, শরণার্থী জেনুইন কেসে সব রকম ভাবে হচ্ছে, এগুলোকে থাকতে চাইছে। কলকাতা থেকে লোক যে ঢাকায় আসে নিশ্চিত চলে গেছে বাইরে, সে চলে গেছে রোমে, এবং ওখানে সে খুব কষ্ট করে আছে এই ভাষা শিখতে এই বাস্তবতা দেখা। এখন প্রশ্ন হচ্ছে যে কিন্তু এর মধ্যে আমরা চাই যে বাংলায় সব ধরনের শিক্ষা শেষে, এখন তাহলে এই বাস্তবতাগুলো মাথায় রাখা দরকার। না সেটা তো বটেই, মানে মানে এখন এমন আমেরিকাতে কম যাচ্ছে বলে কানাডাতে বেড়ে গেছে, অস্ট্রেলিয়াতে বেড়ে গেছে, কিন্তু ক্যাপিটাল যে ঝামেলাটার মধ্যে আছে, মানে এই আমরা যেটা আলোচনার মধ্যে দেখলাম যে এই প্রাচীন আমল থেকে এখন পর্যন্ত সবগুলোর বেলায় কিন্তু পুঁজির নড়াচড়া, পুঁজি কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছে, কোন দেশে নতুনভাবে পুনর্জাগরণ শুরু হয়েছে, সেই দেশেই আলোড়নটা তৈরি হচ্ছে। এটা গ্রিস বলি, রোম বলি, এটা চীন, রাশিয়া, জাপান, সবার বেলা একই ঘটনা ঘটছে। কিন্তু পুঁজির এখন যে সমস্যা, এই সমস্যাটা বৈশ্বিক। আমেরিকাতে যে সমস্যাটা তৈরি হয়েছে যে তার আইফোন হোক, তার গাড়ি হোক, তার সমস্ত কিছু তারা বাইরে তৈরি করে, চীনে তৈরি করে, ফলে কর্মসংস্থান চলে যাচ্ছে চীনে। এই সমস্যায় অস্ট্রেলিয়াও পড়বে, এই সমস্যায় কানাডাও পড়বে। সে প্রথমে পড়ে নাই, কারণ এই সমস্যাটা সবচেয়ে বেশি, মানে পুঁজিবাদের প্রতীক যেহেতু আমেরিকা, ইংল্যান্ড, সমস্যাটা শুরু হয়েছে সেখানেও। কিন্তু আমার মনে হয় না যে অস্ট্রেলিয়া কিংবা কানাডা তারাও জাতীয়তাবাদী রাজনীতি, মানে উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ইউরোপে তার বিকাশ থেকে মুক্ত থাকবে, এটা আমার মনে হয় না। এই সমস্যার মধ্যে তাদেরও পড়ার কথা, আর আগে হোক পরে হোক। বাংলাদেশ সবার পরে কিন্তু একটা জাতীয়তাবাদী এবং একটা ভাষাগত ইয়ে থাকে। আমার মনে আছে আমাদের কলেজে বলছিল, আমাদের পাঠে ছিল না, আগে কখনো ছিল পূর্বকে তোদের লেখা বা সংকলন কলেজ কিমিয়া। আচ্ছা, কলেজ কিমিয়া, কলেজ কিমিয়া এটা আমি দেখেছিলাম সে বইটা 11 সেখানে সমস্ত কিছু অম্লজান, অঙ্গার অম্লজান এরকম বাংলা বলে ফেলেছে, এবং এটা নিশ্চয়ই বাংলাদেশ হওয়ার পর তারা বিজ্ঞান কিন্তু বাংলা করতে চেয়েছে, এমনকি নামগুলো মধ্যে বাংলা করে। সেটা আমাদের ভালো লেগেছিল, কিন্তু সন্দেহ মনে হচ্ছে কঠিন ইয়ে। এখন মনে হয় পুরোটা কঠিন, আমরা বুঝতে কঠিন হচ্ছে। অঙ্গার যদি বুঝতে পারি, অম্লজান বুঝতে পারি, ঠিকই আছে। ঠিক বেঠিক যাই হোক, ওখানে কিন্তু বাংলার বিজ্ঞান শিক্ষার একটা চেষ্টা হয়েছে। আমাদের এই প্রয়াসগুলো কী হয়েছিল বাংলাদেশ সবার পরে, বা এইটা একটা আমাদের পর্যালোচনার মধ্যে আনা দরকার। ওইটা আবার কখন শুরু গেল, এটা সম্ভাবনা কি ছিল। এবং আমার দুঃখিত যে বইগুলো ছিল, যে বইগুলো, ওই বইগুলো আপনি দেখেছেন, আপনি দেখি লেখা পড়ে যাবো, এবং তাহলে সেই বইগুলো আসলে চেহারাটা, সেই বইগুলো অন্য কোনোভাবে যদি বইটা না ছাড়তো, যদি বাংলা একাডেমি ওটা না ছেড়েও রদ করে দেয়, বিশেষ স্বার্থের কায় বিষয়ের কাছে ইয়ে হয়ে বন্দী হয়ে, তাহলে আমরা সেগুলোকে কেন স্ক্যান করে বা ইয়ে করে আমরা ইবুক করে কেন ছাড়বো, তারপরে ছাত্ররা পড়বে, মেডিকেলের ছাত্ররা তারপরে একটা বিনামূল্যে পড়বে না। ওই বইগুলোর আমি যেটা জটিলতা দেখলাম, ওই মানে মেডিকেল কলেজের বইগুলো, যেটা হচ্ছে ওটা ছিল বইটার আহমেদ রফিক যেটা বললেন যে যেহেতু ডাক্তারদের বাংলা খুব খারাপ, তারা নিজেরা বাংলায় পড়েন নাই, বাংলাটা খুবই খারাপ হয়েছিল। আবার আহমেদ রফিক একজন রবীন্দ্র গবেষক এবং একই সাথে চিকিৎসক, ফলে উনি আবার দুই শাস্ত্রী, তার একটা পারদর্শিতা আছে, উনি আবার বসে বসে পুরোটা ভাষা সম্পাদনা করছিলেন। মুশকিল হচ্ছে সেই বইগুলো 1986 সালের, এরপরে তার একটা বিরাট পরিবর্তন ঘটছে। এখন আবার মানে টেক্সট বইটাই পাল্টায় গেছে, মানে এত নতুন নতুন আবিষ্কার মেডিকেল কলেজে ঘটছে, ফলে এটা সম্ভব যে সেটাকে রূপান্তর করে না, সেটা তো করাই উচিত, সেটা করা উচিত। সেটা না, সেটা খুবই ঠিক, পড়বে আমার ধারণা, পড়বে। হ্যাঁ, মানে যারা টার্গেট পিপল চিন্তা করি, এখন একটা মেডিকেল স্টুডেন্ট ওই বইটা মানে তার ক্লাসে যে বইটা পড়ানো হচ্ছে, সে জানে যে যেহেতু আমাকে পড়ানো হয়েছে, ওষুধ করলেই সে পাতলার পাবে, ড্রপ পাস করবে। বা বিজনেস স্টুডেন্ট জানে যে আমার আসলে সে পুরো ইউনিভার্সিটি বর্তমান লেভেলে কেউ মানে ওই জ্ঞান আহরণের যে চিন্তা জায়গাটা দু একজন হয়তো থাকে, এবং দু একজন কখনো পিএস করতে পারে। এখন যে টার্গেট পিপল যদি বই স্টুডেন্টটা বাংলা বলবে, এখন সে জেনে দিতে হচ্ছে আমার ক্লাসটা দত্ত ক্লাসে কর্তব্য করেই ভালো রেজাল্ট করে। এখন বাংলা করলেও যে তারা পড়বে এই জায়গাটা, এটা আমার একটা মনে হয়, আমি চারুকলা আমি দেখছি যে চারুকলাতে গত 20-25 বছর ধরে যে
পড়াশোনা আমি যেগুলো দেখেছি 20 বছরে সেইটা কিন্তু বাংলা বই ব্যাপক চাহিদা। হ্যাঁ, এবং চারুকলার ছাত্ররা ইংরেজি বই একটা বড় অংশ ইংরেজি ডিকশনারি পড়তে একটা বড় অংশ ইংরেজি মোটাবল পড়তে চায়, তারা কোনো ছবি দেয়। তো ফলে এবং তারা সবসময় দাবি করে যে বাংলা বই দেওয়া হয়। মানে এমনকি বুয়েটের ছেলেমেয়েরাও দাবি করে বাংলা বই থাকুক, কারণ হচ্ছে আমি ঠিক আছে পরীক্ষা আমি ইংরেজি দেবো আমেরিকায় যাওয়ার জন্য, বাংলায় থাকলে আমার বুঝতে সহজ হয়, ব্যাপারটা খুব সহজ। চারুকলাতে এইটা আর্টিস্ট্রি বই বাংলা বই ব্যাপক চাপ এবং কয়েকদিন আগে বলতে চাই কেন বাংলা করা হবে, তাহলে তোমাদের করতে হবে। হ্যাঁ, এবং মানে এটা তোমরাই করবে পারে, সেটাই। এটার চাহিদা কিন্তু ব্যাপক আছে, কারণ করাটা দরকার। ওই ইংরেজি করতে যায় চারুকলা যেহেতু প্রত্যেকটা প্র্যাকটিক্যালি। আমরা এই আলোচনাগুলো পরে করবি, হ্যাঁ, sure. যারা থাকতে আগ্রহী তাদের সাথে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে এটা শেষ করি আর কি। তাহলে আমরা